শুরু করি নাকি? কজন আছেন? 43 উইথ মি। জি ম্যাম, আমরা শুরু করতে পারি। কিন্তু আমি তো অনেক ফেড আপ, আপনারা কোনো কোশ্চেন করছেন না কেন? চ্যাপ্টার কি বুঝেন নাই না পড়েন নাই না কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কোশ্চেন থাকবে না কেন? স্টুডেন্ট মানেই তো কোশ্চেনিং মাইন্ড। আপনারা কোশ্চেন করবেন না কি? বুঝলাম না কিছু। কাহিনী কি বলেন তো একটু? সব বুঝে গেছেন যা পড়িয়েছিলাম? জি ম্যাম, বুঝতে পারছি। চ্যাপ্টারটা কি পড়া আবার রিভিউ দিয়েছেন বা দেওয়ার সুযোগ হয়েছে? জি ম্যাম, যেদিন পড়িয়েছিলাম তার পরের দিনই রিভিউ দিয়েছিলাম। কোনো কোশ্চেন না, এভরিথিং ইজ ওকে? সিমস টু বি ওকে। দেখেন কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে আমাকে বলতে হবে, আমি ওভাবে আপনাদেরকে ডিল করব। হ্যাঁ, সো সবকিছু ওকে থাকা তো আমার জন্য আবার ডিসস্যাটিসফ্যাকশন যে আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে নাকি। যাই হোক, ওকে, ক্লিয়ার হলেই এনাফ। মানে যদি আপনারা এক্সামে যান, যে ধরনের কোশ্চেন গুলো বা মাল্টিপল চয়েস কোশ্চেনে এই ধরনের জিনিসগুলো, খুঁটিনাটি জিনিস সব কিন্তু মোটামুটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ রিটেনের টাইমে একরকম, মাল্টিপল চয়েস মনে হবে না এটাও অ্যান্সার হতে পারে, মনে হয় ওটাও অ্যান্সার হতে পারে। সো একটা কিন্তু কনফিউশন থেকে যায়। সো সেই জায়গা থেকে আপনাকে পারফেক্টলি যেটা অ্যান্সার হবে সেটা আপনাকে পারফেক্টলি জানতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ওখানে কনফিউজড হয়ে যাবেন। আর প্রত্যেকটাতে 2 মার্কস মেবি, হ্যাঁ 2 মার্কসই থাকার কথা। 50 কোশ্চেন থাকবে, 100 মার্কস। সো 2 মার্কস যদি হয়, একটা হাতছাড়া হয়ে যাওয়া মানে 2, আবার একটা হয়ে যাওয়া মানে একেবারে 2 পেয়ে যাওয়া। সো এরকম করে মার্কস যেমন উঠানো সহজ, আবার মার্কস লুজ করাও কিন্তু সহজ। ইউ গট মাই পয়েন্ট, যে আমি কি বুঝাতে চাচ্ছি? সো আপনাদেরকে একেবারে যেটা পড়াচ্ছি কোন চ্যাপ্টারে বা অ্যাকচুয়ালি কোনটা অ্যান্সার হওয়া উচিত, এটার জন্য না একদম কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, ফুললি ক্লিয়ার, যাতে করে যে কোনো খুঁটিনাটি বিষয়ে কোশ্চেন আসুক না কেন, we can answer, we can successfully done and we can pass easily. Okay, so that will be our process and method. So এমনিতে আর আসলে চ্যাপ্টার 3 নিয়ে কোনো কোশ্চেন নেই, রাইট? ম্যাটেরিয়ালিটি, তারপর অ্যানালাইটিক্যাল প্রসিজার, বা সো ফার আই completed with the planning, understanding of the entity. রিয়াদ বলেন। জি ম্যাম, যদি ম্যাটেরিয়ালিটিটা আরেকটু ক্লিয়ার করে দিতেন আর কি। ম্যাটেরিয়ালিটিটা মানে পুরোপুরি কোন ক্লিয়ার জায়গায় হচ্ছে। বুঝছেন নাই? আপনি তো ক্লাস তো করেছেন, রাইট? জি ক্লাস করেছি। আচ্ছা, কোন জায়গাটা বুঝেন নাই, বা মানে আপনার কি কোন জায়গা ধরতে অসুবিধা হচ্ছে সেটা বলুন। ম্যাটেরিয়ালিটি তো এমনি বুঝেছি যে ম্যাটেরিয়ালিটি মানে হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করে একটা ফিগার আউট করা, যেটা কিনা আমাদেরকে ওই ফিগার বা তার উপরের যে ট্রানজাকশন গুলো থাকবে সেটা আমরা চেক করব। চেক করে যদি সেখানে কোনো প্রবলেম থাকে মেজর, তাহলে সেগুলো রিপোর্ট করব। হ্যাঁ, যাতে করে, কারণ ওই ফিগারটা আমাদেরকে ডিসাইড করতে হবে, কারণ হচ্ছে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যাতে না ঘটে। মানে হচ্ছে কি, ওই ফিগারটা আমরা যখন আইডেন্টিফাই করব একটা ক্যালকুলেশন দিয়ে, এবং যেটা যখন সেটা ডকুমেন্টেশন করব আমাদের ফাইলে, তখন যে কেউ যেন বুঝতে পারে হ্যাঁ এই লেভেলের উপরের গুলো তারা দেখেছে, তার নিচের গুলো তাদের ম্যাটেরিয়ালিটির মধ্যে ছিল না। তো যেগুলো দেখেছে তার মধ্যে অ্যাকচুয়ালি তারা সিগনিফিকেন্ট কোনো প্রবলেম পেয়েছে কি পায়নি, বা কি অবস্থা। ঠিক আছে? সো এটা আপনাদেরকে স্যাম্পলিং এ হেল্প করবে। সো এটাই আমি বুঝাতে চেয়েছিলাম যে ম্যাটেরিয়ালিটি আপনাদেরকে স্যাম্পলিং এ হেল্প করবে, যে কতগুলো দেখবো, কতগুলো দেখতে হবে, সেটার একটা আইডেন্টিফিকেশন বা সেটার একটা ক্যালকুলেশন, যে হ্যাঁ ম্যাটেরিয়ালিটি যেহেতু এত, তার উপরে যে কয়টা ট্রানজাকশন থাকবে সেটা হতে পারে যে কোনো লাইন আইটেম, মনে করেন প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, অথবা ইনভেন্টরি, অথবা রিসিভেবল, হতে পারে 5টা, হতে পারে 10টা, হতে পারে 20টা। সো যে কয়টা ওই লিমিটের উপরে থাকবে সেগুলো আপনাকে দেখতে হবে ম্যান্ডেটরি। তার নিচে যদি আপনি মনে করেন, যেটা পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি বুঝিয়েছিলেন, যদি মনে করেন যে তার নিচের গুলো আমি দেখতে হবে বা প্রবলেম পাচ্ছি, ওইগুলোতে সবগুলোতে আমি আরেকটু কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য আমি আরেকটু নিচে নেমে দেখবো, দেন ম্যাটেরিয়ালিটি লেভেল আরেকটু নিচে নেমে সেট করতে পারেন কোনো একটা নির্দিষ্ট লাইন আইটেমের জন্য, সেটাকে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি বলছিলাম আমরা গত ক্লাসে যেটা বুঝিয়েছিলাম। তো মোটামুটি এটাই ছিল কনসেপ্ট আর কি। রিয়াদ, আপনার কি আর কোনো কিছু জানার আছে কিনা? ম্যাডাম, অ্যাসারশন লেভেলটা ওই যে আপনার এইরকম যে ছিল, মেটেরিয়াল মিসস্টেটমেন্ট এট দা অ্যাসারশন লেভেল। অ্যাসারশন মানে তো ক্লাসে পড়িয়েছি। অ্যাসারশন মানে হচ্ছে গিয়ে প্রিপারেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সময় ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হচ্ছে কিনা সেটা দেখা আর কি। সো অ্যাসারশন লেভেল মানে হচ্ছে মানে প্রিপারেশনের সময়, কারণ আমরা তো জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স হয়েই তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসে, তাই না? সো
ওই প্রিপারেশনের টাইমে যাতে করে কোনো ধরনের প্রবলেম না থাকে, যেটা কিনা মিস স্টেটমেন্ট ঘটাবে, এটাই হচ্ছে অ্যাসারশন লেভেলের মিস স্টেটমেন্ট। আর কিছু? আচ্ছা, এখন লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসারশন অনেকগুলো ছিল, আমি যদি একটু শেয়ার করি, রাইট? দেখেন ওইটা কি আপনারা পড়েছেন কিনা, দেখেছেন কিনা, সেটা একটু আমাকে কনফার্ম করবেন। দেখা যাচ্ছে তো, রাইট? জি ম্যাম। ওকে, সো আমরা একটু দেখি যে কি কি পড়েছিলাম লাস্ট ক্লাসে। আমাদের এভিডেন্স রিপোর্টিং ছিল চ্যাপ্টারটার নাম। আমরা অডিট এভিডেন্সটা নিয়ে ক্লিয়ার করেছি, টেস্ট অফ কন্ট্রোল সাবস্টেন্টিভ প্রসিজার নিয়ে কথা বলেছি, তারপরে কথা বলেছি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স নিয়ে। সাফিসিয়েন্সি মানে কোয়ান্টিটি, অ্যাপ্রোপ্রিয়েটনেস মানে হচ্ছে কোয়ালিটি, এটা নিয়েও আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম কোয়ালিটি অফ অডিট এভিডেন্স নিয়ে, যেখানে 5টা মেইন পয়েন্ট ছিল, যেগুলো নিয়ে কথা বলে মোটামুটি ক্লিয়ার করেছিলাম। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন নিয়ে কথা বলেছি, যেখানে এই পয়েন্টগুলো ছিল। সো আমরা এই পর্যন্ত বোধহয় লাস্ট গত ক্লাসে আমরা এই পর্যন্ত কভার করেছি। আমি কি রাইট? ইয়েস ম্যাম। সো আমরা এই শীটটা বা এই স্লাইডটা বেশ ইম্পর্টেন্ট একটা স্লাইড। আপনারা কি এটা দেখেছেন কিনা, বইতে আছে? পেজ নাম্বারটা ম্যাম 65। ইয়েস 65। সো আমরা বোধহয় এটা দেখেছি, রাইট? আমরা তো গত ক্লাসে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ক্লাসেস অফ ট্রানজাকশনে আমরা অ্যাজ আ অডিটর কিভাবে দেখি, কোন পয়েন্ট গুলো দেখি, যাতে করে অডিট করতে গিয়েছি তো যাতে করে এমন কিছু মিস না হয়ে যায় যেটার জন্য পরবর্তীতে যদি কোনো থার্ড পার্টি রিভিউ হয় আমাদেরকে যেন যে ডিটেকশন রিস্কের আন্ডারে না ফেলে, রাইট? তো সেই জন্য আমরা যেন এই পয়েন্ট গুলো দেখে আসতে পারি। সো ক্লাসেস অফ ট্রানজাকশন এন্ড ইভেন্টস এর জন্য 5টা পয়েন্ট ছিল, অ্যাকাউন্টিং ব্যালেন্স চেক করার জন্য আমাদের 4টা পয়েন্ট ছিল, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার এর জন্য আমাদের 4টা পয়েন্ট ছিল। সো ফার আই হোপ আপনারা এটা ক্লিয়ার বুঝেছেন এবং দেখেছেন বইতে কি রকম আছে, ঠিক কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বা এটা বোঝাটা খুব জরুরি ছিল। আমরা কি এটা আত্মস্থ করতে পেরেছি? মোমেনা, সামিরুল, রিয়াদ? এই আপনার ম্যাম এটা আরেকবার রিভিউ করলে ভালো হতো। এতক্ষণে কেন মুখ দিয়ে কথা বের হবে? আমি তো আগেই বলেছি কোশ্চেন আছে কিনা। তো এই জায়গা থেকে কোশ্চেন আসাটা তো স্বাভাবিক ছিল। এখন আমাকে বলেন পুরোটা আমি এখন রিভিউ দেওয়ার সময় হবে না, আমি বলেছি আজকে রিপোর্টিং পড়াবো, রিপোর্টিংটা অনেক ইম্পর্টেন্ট সাইড, এটা আমি আজকে শেষ করবো। এখন কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বলতে হবে। আচ্ছা, আমি রিপোর্টিংটা এগিয়ে যাই, এর ফাঁকে আপনারা যদি সুযোগ হয় একটু দেখে নিন বই আছে 65 পেজে, যে কোনটা বুঝেন নাই, তখন স্পেসিফিক কোশ্চেনটা আমি নিব। ওকে, আমি বরং একটু এগিয়ে যাই, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আর আমাকে আজকে একটু ক্ষমা করবেন, হয়তো আমি 1:30টা পর্যন্ত কন্টিনিউ করতে পারবো না, হয়তো 8:20 এর দিকে হয়তো ছেড়ে দিতে হতে পারে, আমি জানি না এখনো, আমার বাসায় গেস্ট আসার কথা। সো একটু আমি ক্লাসটা ট্রান্সফার করতে পারি না, যেহেতু আপনাদের অলরেডি রুটিন অ্যালোকেটেড, ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, কষ্ট হলেও নেই, হয়তো বা জানি না, হয়তো 8:30 পর্যন্ত নিতে পারে, হয়তো বা 5-10 মিনিট আগে হয়তো ছেড়ে দিতে পারে, এমন হতে পারে। তো সেজন্য একটু ক্ষমা করবেন আজকের জন্য। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমার যেটা আজকে টপিক ছিল বা যতটুকু কভার করার কথা ছিল আমি করছি। ওকে, আর কোশ্চেনের জন্য তো আমরা আজকে না হোক নেক্সট দিন তো আছে, সো কোশ্চেন মিস হবে না, বা আপনাদের যে জায়গায় গ্যাপটা, আমি একদম লাস্ট ক্লাসের সময় একটা রিভিউ টাইপ নিব, চেষ্টা করব। তো সেখানেও আমরা সব সাবজেক্ট বা সব মানে সব টপিক গুলো বা চ্যাপ্টার গুলো নিয়ে আবার কথা বলার সুযোগ আছে, তো আমরা মিস করবো না হোপফুলি। তো এগিয়ে যাই, আজকে যে টপিকটা দিয়ে শুরু করব, যেটা কিনা অলরেডি চ্যাপ্টার 1 এ একটুখানি টাচ ছিল, এক্সপেকটেশন গ্যাপ। সেটা এই চ্যাপ্টারে এসে আমি বলেছিলাম অলরেডি যে চ্যাপ্টার 4 এ আমি সেটা ডিসকাস করব একটু ডিটেইলসে, যেহেতু চ্যাপ্টার 4 এ এখন এটা আছে। তো এক্সপেকটেশন গ্যাপটা কি, আমি একদম সিম্পলি একটা জিনিস বলি,
যেটা আগে অনেক ছিল আস্তে আস্তে কমে এসেছে, যে আমি অ্যাজ আ অডিটর একরকম কাজ করছি বা আমাদের কাজের ধরনটা একরকম, বাট ইউজার যারা, পাবলিক ইউজার যারা যারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডিসিশন নেয়, ইনভেস্টমেন্ট করে, কিংবা ইন্টেন্ডেড ইউজারের কথাও বলতে পারে, তাদের সাথে একটা এক্সপেকটেশন গ্যাপ হয়ে যায়। তারা ভাবে আমরা এই কাজটা করি, আসলে আমাদের দায়িত্ব বা আমাদের অডিটর হিসেবে আমাদের এই কাজটা আমরা কি করি আর তারা কিভাবে, এই দুটোর মধ্যে একটা গ্যাপ হয়ে যায়। এটা কেন হয়? এটা আগে আরো বেশি হতো, কজ অফ হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠানগুলোতে আমরা যেতাম ওখানে নর্মালি প্রফেশনাল লোকজন একটু কম থাকতো। সো মালিক পক্ষকে যে বোঝাবে যে অডিটটা কি, অডিটর সবকিছু চেক করে না, 100% চেক করে না, সো অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে পারবে না। অডিটর ফ্রড আর এরর ধরতে যায় না, ফ্রড আর এররের ইন্ডিকেশন দেয়, কিংবা অডিটর হচ্ছে গিয়ে তোমাকে মানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিবে না, দিবে রিজনেবল অ্যাসুরেন্স, কিংবা অডিটর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর চেক করে তোমাকে কনফার্মেশন দিবে হ্যাঁ ব্যালেন্স গুলো ঠিক আছে, সে এটা প্রিপেয়ার করে দিবে না। সো এই যে মেসেজ গুলো, আগে ইন্টেন্ডেড ইউজারকে এই মেসেজ গুলো দেওয়ার মতো প্রফেশনাল লোকজনের অভাব ছিল বিভিন্ন কোম্পানিতে, বাট নাও ইটস ওভারকাম। আমাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, কিংবা সিসি করা, কিংবা ফার্স্ট লেভেল কমপ্লিট করা, সেকেন্ড লেভেল কমপ্লিট, সব জায়গায় মোটামুটি আমাদের এই যে সিএর এনভায়রনমেন্ট, আমরা অডিটররা কি করি, কোন কাজগুলো কিভাবে করি, সো এইটা নিয়ে আর নতুন করে হয়তো বোঝাতে হয় না। তারপরেও কিছু কিছু জায়গায় তো এখনো পৌঁছায়নি এ ধরনের প্রফেশনাল লোকজন, তো যার কারণে একটু এক্সপেকটেশন গ্যাপ হয়ে যায়। So আমি একটু পড়ি, the expectation gap is defined as the difference between the apparent public perception of the responsibilities of auditor on the one hand and the legal and professional reality on the other hand. মানে পাবলিক ভাবে আমরা কি করব বা আমাদের রেসপন্সিবিলিটি কি, অন্যদিকে লিগাল বা প্রফেশনাল রিয়ালিটি অ্যাকচুয়ালি আমাদেরকে কতটুকু যেতে বলেছে বা কতটুকু করতে বলেছে। সো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাকে বলছে এক্সপেকটেশন গ্যাপ। সো মূলত বড় বড় তিনটা জায়গায় এক্সপেকটেশন গ্যাপ হয়। প্রথমত হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নেচার অফ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কিরকম? দ্য ব্যালেন্স শিট প্রোভাইডস দ্য ফেয়ার ভ্যালুয়েশন অফ রিপোর্টিং এন্টিটি। সো আগে হতো কি, পাবলিক বলতো যে আচ্ছা অডিটর কি করবে, এটা যেটা দেয়া আছে এটা তো ফেয়ার ভ্যালুতেই দেয়া আছে, মানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার গুলো আছে ফেয়ার ভ্যালুতেই দেয়া আছে, তাহলে অডিটর আর কি করবে? সো অ্যাকচুয়ালি যে এটা ইন্টেনশনাল আনইনটেনশনাল মিস্টেক অনেক সময় করে থাকে, এটা পাবলিককে বোঝানো যেত না। তারা ভাবতো যা দেয়া আছে সেটা তো সঠিকই, সেটা তো জার্নালে যা ট্রায়াল ব্যালেন্স থেকেই এসেছে, বাট ওইটার আসার যে জায়গাটা, সেখান থেকে ইন্টেনশনাল বা আনইনটেনশনাল মিস্টেক যে হতে পারে, বা ভাউচারেও যে কোনো মানে একটা অ্যামাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারেক্ট এসে পড়ে, এটা স্বাভাবিক, এইটা তারা হয়তো বুঝে না, যার কারণে একটা এক্সপেকটেশন গ্যাপ হয়ে যেত। দ্বিতীয়ত হচ্ছে দ্য অ্যামাউন্টস ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর স্টেটেড প্রিসাইজলি। পাবলিক ভাবে কি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স সবকিছু একেবারে এন্ট্রি হয়ে এসেছে, সো আর এখানে যেহেতু অনেক লোকজন আমরা বসিয়ে রেখেছি কোম্পানিটা চালানোর জন্য, সো এখানের অ্যামাউন্টটা তো ডেফিনেটলি কারেক্ট হবেই। বাট এখানেও একই কথা, অ্যামাউন্টটা কারেক্ট ইনকারেক্ট এটা ইন্টেনশনাল আনইনটেনশনাল অনেকে করতে পারে। ম্যানেজমেন্ট যাদের হাতে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার হচ্ছে, রিভিউ হচ্ছে, সো পাবলিকের এই কনফার্মেশন আর অডিটর এটার কনফার্মেশন আলাদা। কারণ অডিটর তো জানে যে এখানে ভুল হতে পারে, হয় সেজন্য সে ফেয়ার এবং ট্রু দুটোই চেক করে, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি, ট্রু কি আর ফেয়ার কি। সো এই দুটোই আমাদেরকে চেক করে দেখতে হয় যে অ্যাকচুয়ালি যেটা এসেছে সেটার ব্যাকের যে রেকর্ডিং বা যে সাপোর্টিং ডকুমেন্ট সেটা ওকে আছে। ওকে, the audited financial statement will guarantee that the entity concerned will continue to exist. So public ভাবে কি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু প্রিপেয়ার হয়েছে এই কোম্পানি তো চলবেই, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুধু প্রিপেয়ার হলেই হয় না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এরকম কন্ডিশনও থাকতে হয় যাতে করে আগামী 12 মাস সে চলতে পারবে কিনা এরকম একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে। অনেক সময় আমরা এরকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছি, আমি নিজেতেই ডিল করেছি 2 বছর আগে একটা কোম্পানি, যে আমি দেখতে পেয়েছি ইনসেপশন থেকে তাদের কখনোই লাভ হয়নি, কখনোই লাভ হয় না, মানে 16 বছর 15 বছর 16 বছর চলে গেছে কোম্পানি,
একবারও লাভের মুখ দেখেনি। সো আমরা যখন অডিট করছিলাম তখনই আমাদের ডাউট হয়েছিল এবং আমরা একটা রিপোর্টে লিখেছিলাম যে এটা কন্টিনিউ করবে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে, কারণ তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই এরকম একটা দিয়েছিলাম। ঠিক তার 1 বছর পরে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। সো অডিটরকে এটা খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি কোম্পানির অবস্থা কি, এটা কি চলবে কিনা বা কতদিন চলতে পারে, সেটার উপর ডিপেন্ড করে আমি যদি কোনো সাসপেক্টেবিলিটি দেখি, কোনো ডাউট থাকে অ্যাজ আ অডিটর, উই শুড রিপোর্ট। এটা রিপোর্টের জন্য কিন্তু আপনি এমফাসিস অফ ম্যাটারের নাম শুনেছেন? রিপোর্টে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ চাই। ইয়েস ম্যাম, আমাকে বলছিলেন ম্যাম আপনি চ্যাপ্টার 4 এসে বলবেন। আচ্ছা সো এই ধরনের যদি আনসার্টেনিটি থাকে, আমরা এই ধরনের ইস্যুগুলা এমফাসিস অফ ম্যাটারে দিয়ে দিই। এটা আজকে আমরা পড়াবো, যেহেতু রিপোর্টিং করাচ্ছি, আজকে ফুললি ক্লিয়ার হয়ে যাবে কখন কোন ধরনের রিপোর্ট করি নরমালি। সো এটা একটা এক্সপেকটেশন গ্যাপ। ওরা ভাবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু প্রিপেয়ার হচ্ছে এটা তো চলতেই থাকবে, বাট কন্ডিশন অনুসারে এটা কিন্তু নাও চলতে পারে 12 মাস যদি কন্ডিশন এরকম খারাপ থাকে। সো সেটা আমাদের অডিটরকে খুঁজে বের করতে হবে এবং রিপোর্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাজ টু দ্য টাইপ এন্ড এক্সটেন্ট অফ ওয়ার্ক আন্ডারটেকেন বাই অডিটর। আমরা কি কাজ করি, আমরা কি করি, আর পাবলিক কিভাবে। পাবলিক ভাবে অল আইটেমস ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর টেস্টেড, আমরা সব দেখব, অল এরর আনকভার করব, অল ফ্রড ডিটেক্ট করব। বাট অ্যাকচুয়ালি আমরা কি করি, স্যাম্পল বেসিসে কাজ করি। আমরা এরর ধরি না, ফ্রডও ধরি না। এরর অথবা ফ্রডের যদি কোনো ইন্ডিকেশন থেকে থাকে সেটা শুধুমাত্র আইডেন্টিফাই করে জানিয়ে দিই যে আপনাদের এখানে ফ্রড মনে হচ্ছে, বাট আমরা তো যেহেতু স্যাম্পল বেসিসে কাজ করি অডিটর, আমরা ফুললি আপনাদেরকে এটাতে হেল্প করতে পারবো না। আপনারা এটা নিয়ে একটা স্পেশাল অডিট করাতে পারেন, যেখান থেকে হয়তো টোটালটা আপনারা বের করে ফেলতে পারেন। ওকে, সো পাবলিক ভাবে এটা আমরা আসলে করি, যেটা সেটা বললামই। লাস্ট হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য লেভেল অফ অ্যাসুরেন্স। সো তারা যেহেতু ভাবে যে আমি সব কিছু চেক করব, সব এরর ধরবো, সব ফ্রড ধরবো, তাহলে এটাও ভাবতে পারে যে আমি অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিব। বাট অ্যাকচুয়ালি আমরা অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেই না, আমরা রিজনেবল অ্যাসুরেন্স দেই। আমরা এই চ্যাপ্টার পর্যন্ত আসার আগে আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার, বা অডিটর রিপোর্ট আমি দেখিয়ে দিয়েছি যে বলাই আছে যে রিজনেবল অ্যাসুরেন্স। সো স্যাম্পল বেসিসে কাজ করলে কখনো আসলে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেয়া পসিবল হয় না। ক্লিয়ার এক্সপেকটেশন গ্যাপ? জি ম্যাম। ওকে, সো আমরা একটু আগাই। So we are coming to the reporting. So auditors report যেটা আমি আপনাদেরকে দিয়েছি একদম ফার্স্ট ক্লাসে কি সেকেন্ড ক্লাসে, রাইট? ওইটা কি আপনি একটু দেখতে পেরেছেন যে অডিটর রিপোর্টে কোন কোন কন্টেন্ট গুলো থাকে বা এলিমেন্টস গুলো থাকে, একটু কি দেখার সুযোগ হয়েছে অডিটর রিপোর্টটা? ইয়েস ম্যাম, দেখেছিলাম। আচ্ছা, সো কি দেখেছেন, কি হেড থাকে, কোনটার পর কোনটা থাকে? ম্যাম অপিনিয়ন থাকে, কি অডিট ম্যাটার থাকে, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি থাকে, অডিটর রেসপন্সিবিলিটি থাকে। আচ্ছা, প্রথমে কোনটা থাকে, একদম প্রথমে? অপিনিয়ন থাকে ম্যাম। ওপিনিয়ন, রাইট? ওকে, ইয়েস ম্যাম। তারপরেও আমি সুবিধার্থে অডিটর রিপোর্টটা একটু বের করি। অডিটর রিপোর্ট এটাই তো শেয়ার করেছিলাম, রাইট? সো একটু দেখি, দেখা যাচ্ছে তো? Yes, ma'am. আচ্ছা, প্রথমে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট টু দা শেয়ার হোল্ডার অফ এবিসি ব্যাংক লিমিটেড। সো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, মানে কাকে
আমি কাকে দিচ্ছি, যারা আমাকে অ্যাপয়েন্ট করবে, সেটা পাবলিক লিস্টেড কোম্পানি হলে শেয়ার হোল্ডার বা অন্য কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস বা যারা আমাকে অ্যাপয়েন্ট করেছে আসলে তাদেরকেই আমাকে, বা ইন্টেন্ডেড ইউজার যারা, তাদেরকে আসলে রিপোর্ট করতে হয়। সো ইন্ট্রোডাকশনে তারা থাকবে, তারপর হচ্ছে ওপিনিয়ন প্যারাগ্রাফ থাকছে, তারপর হচ্ছে বেসিস ফর ওপিনিয়ন থাকছে। অর্থাৎ ওপিনিয়ন কি, এই যে উপরেরটা সব কোম্পানির জন্যই এক বা সব ধরনের রিপোর্টিং এইটুকু কথা সেম থাকবে। এই যে নিচেরটাতে একটু যদি অন্য ধরনের মনে কোয়ালিফাইড ওপিনিয়ন বা এমফেসিস অফ ম্যাটার বা অ্যাডভার্স ডিসক্লেমার যায় তখন একটু চেঞ্জ হবে, গিভ এ ট্রু এন্ড ফেয়ার ভিউ জায়গায় অন্য কিছু হবে। সো এরকম আর কি লিখা একটু চেঞ্জ, আমি দেখিয়ে দেবো। বেসিস ফর ওপিনিয়ন থাকে যে কেন আমি ট্রু এন্ড ফেয়ার ভিউ বললাম, কারণ তাদের সমস্ত রুলস রেগুলেশন মেনটেন করে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, সেই জন্য আমি অডিটর হিসেবে বলছি যে তাদেরটা ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে। সো এই কথাগুলোই এই প্যারাতে লেখা থাকে। ওকে, কি অডিট ম্যাটার্সটা আসে শুধুমাত্র এখন পর্যন্ত লিস্টেড কোম্পানির জন্য কি অডিট ম্যাটার্স, অন্য কোম্পানির জন্য এই পয়েন্টটা নেই। ঠিক আছে, অন্য কোম্পানি হলে বা লিস্টেড ছাড়া যারা, তাদের জন্য কি অডিট ম্যাটার্স প্যারাগ্রাফটার প্রয়োজন নেই। আদার্স ইনফরমেশন, এখানে এইটা সব ধরনের রিপোর্টের জন্য, সব ধরনের কোম্পানির জন্যই প্রযোজ্য। সো এই আদার্স ইনফরমেশনে থাকে ওই যে অ্যানুয়াল রিপোর্ট থাকে না, অ্যানুয়াল রিপোর্টে দেখা যায় যে অনেক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা পার্ট থাকে, ডিরেক্টর রিপোর্ট থাকে, চেয়ারম্যানের বক্তব্য থাকে। তো এদের বক্তব্যের সাথে অনেক সময় অডিটরস রিপোর্টের ইনফরমেশন মিল পায় না, যার কারণে এটা নতুন অডিটরস রিপোর্টে এই পয়েন্টে ইনক্লুড করেছে যে তোমরা অডিটর হিসেবে ড্রাফট যে অ্যানুয়াল রিপোর্ট আছে সেটা কি দেখেছো কিনা অডিটর হিসেবে। কারণ আমরা জানি অ্যানুয়াল রিপোর্টটা ছাপা হয়, আমরা যখন অডিটরস রিপোর্টটা সাইন করে পাঠাই তারপরে, সো তার আগে তো ড্রাফট হয়ে যায়, ওই ড্রাফট কপিটা অডিটর হিসেবে দেখা আমাদের দায়িত্ব। সো সেটা দেখে এটা আদার ইনফরমেশনে লিখতে হয়। রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি, এটা এখানে থাকে। অডিটর রেসপন্সিবিলিটি কি, এটা থাকে। দেন হচ্ছে রিপোর্ট অন দা আদার লিগাল রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এটা থাকে। আর লাস্টে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি আর হচ্ছে ডেটটা থাকে। আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এখানে হচ্ছে আমার পার্টনারের নাম থাকছে, তার এনরোলমেন্ট নাম্বার, আর এখন তো যে ডিভিএস এসেছে, ডাটা ভেরিফিকেশন কোড, জানেন কি না এটা? ইয়েস ম্যাম, ডিভিসি হ্যাঁ, করেছি ম্যাম। প্রিভিয়াস নাম্বারটা আমাদের এখানে ইনক্লুড করতে হয়, ঠিক আছে, সবার জন্য। সো এই ছিল মোটামুটি অডিটরস রিপোর্টের এলিমেন্টস বা কন্টেন্ট। যদি আমি বলি তো শুধুমাত্র লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড এর সাথে ডিফারেন্স একটাই, ক্যাম্প। ওকে, এই ক্যাম্প পয়েন্টটা হচ্ছে আমার নতুন আসে লিস্টেড এর জন্য, আর বাকি সবকিছু একই আছে। আর লাস্টে হচ্ছে ওই যে পার্টনারের নাম, এনরোলমেন্ট নাম্বার, এটা লিস্টেড কোম্পানির জন্য, আদার্স গুলোর জন্য ওরকম ম্যান্ডেটরি না, বাট দিলে ভালো। এই ছিল মোটামুটি অডিটরস রিপোর্ট। সো আমরা তাহলে এখন আমাদের স্লাইডে চলে যাই। দেখা যাচ্ছে তো না রিপোর্টিং? ওকে, সরি। সো রিপোর্টিং এর বেসিক এলিমেন্টস কি? ফার্স্ট হচ্ছে টাইটেল। টাইটেল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট যে লেখাটা থাকে সেটা। অ্যাড্রেস, কাকে অ্যাড্রেস করব? টু দ্য শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, যেটা আমি একটু আগে দেখলাম। আচ্ছা, এই পিপিটি তে দেখা যাচ্ছে তো, রাইট? ইয়েস ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, দেখেন। তারপরে তো আমরা দেখেছিলাম ওপিনিয়ন প্যারাগ্রাফ থাকে, সো এটা বেসিস ফর ওপিনিয়ন, তারপরে প্যারাগ্রাফ, তারপর ক্যাম্প, এটা হচ্ছে লিস্টেড কোম্পানির জন্য হলে। আদার ইনফরমেশন আমরা দেখেছি। রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট, তারপর অডিটর রেসপন্সিবিলিটি থাকে, তারপর রিপোর্ট অন আদার লিগ্যাল রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকে, তারপর অডিটরের সাইন থাকে, অ্যাড্রেস থাকে, ডেট থাকে। সো দ্যাট ইজ দ্য বেসিক এলিমেন্টস। এখন যদি আমার কোশ্চেন আসে যে হুইচ 2 or 3 is the elements of auditor's report, তাহলে আমাদের যদি জানা থাকে আমরা কিন্তু ইজিলি অ্যানসার করতে পারবো, ঠিক আছে। আবার যদি এরকমও আসে যে which one is the mandatory for listed company auditor's report, সো ওখানে যদি ক্যান থাকে, কি অডিট ম্যাটার্স বা অডিটর এর নাম, সিগনেচার, সো আমরা ওটাকে অ্যানসার করবো, ঠিক আছে। এই জন্য একটু কোশ্চেনটা একটু ট্রিকি হয়েও হতে পারে, আমরা ওভাবে করবো, চিন্তা করবো এবং অ্যানসার, ঠিক আছে। এটা ছিল রিপোর্টিং বা বেসিক এলিমেন্টস অফ অডিটরস রিপোর্ট, যেটা একটু আগে আমরা একেবারে লাইভলি একটা অডিটরস রিপোর্ট থেকে দেখেছি, আর এখানে তো আছে। তো এবার চলে যাই মূল জায়গাটাতে। আমরা দুই ধরনের রিপোর্ট মূলত
দেখি, একটা হচ্ছে আনকোয়ালিফাইড রিপোর্ট আর একটা হচ্ছে মডিফাইড রিপোর্ট। আনকোয়ালিফাইড কি? An unqualified opinion should be expressed when the auditor concludes that the financial statement give a true and fair view. ওই যে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে একটু আগে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখালাম, ওটাই আনকোয়ালিফাইড। ওখানে দেখেন ট্রু এন্ড ফেয়ার ভিউ কথাটা কিন্তু লেখা আছে বা লেখা ছিল, রাইট? সো আনকোয়ালিফাইড ওপিনিয়নে আমাদের ট্রু এন্ড ফেয়ার ভিউ কথাটা লেখা থাকবে। আর আর মডিফাইড রিপোর্ট, এখন তাহলে মডিফাইড রিপোর্টের কি কি ভাগ থাকছে? An auditor's report is considered to be modified in the following situation: matters that do not affect the auditor's opinion or matters that affect the auditor's opinion. Okay, দেখেন emphasis of matter একটু আগে বলছিলাম, emphasis of matter প্যারাগ্রাফ থাকে, আমরা রিপোর্টে দেই, কেন দেই এবং সেটার একটা ডেমো আমরা একটু পরে দেখবো। আমরা যখন অডিট করতে যাই, হয় কি, অডিট তো 30শে জুন এন্ডিং, মনে করেন আমাদের একটা কোম্পানিতে অডিট করতে গেলাম 30শে জুন হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ডিং, বাট আমরা তো যাচ্ছি জুলাইতে, অগাস্টে বা সেপ্টেম্বরে অডিট করতে যাচ্ছি, রাইট? ওই রকম জুনের পরপরই তো আর যাওয়া হয় না, একটু দেরি হয়। অডিট করতে যাওয়ার সময় বা অডিট করার সময় আমি এমন কিছু জিনিস ঘটেছে বা এমন কোনো জিনিস অ্যাজ আ অডিটর হিসেবে আমার নজরে এসেছে যেটা পাবলিককে জানানো উচিত, বাট 30শে জুনের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটাকে ইম্প্যাক্ট ফেলছে না। আমি আবারও বলি, এমন কিছু ঘটনা আমি অডিট করতে গিয়ে আমার নজরে এসেছে কিংবা ওরা ডিসক্লোজ করেছে, যেটা আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করছি ওই এক বছরের ফাইন্যান্সিয়াল ফিগার বা ওইটার উপর কোনো ইম্প্যাক্ট ফেলছে না, বাট যারা পাবলিক অডিটর রিপোর্টটা দেখবে তারা যেন একটু আগাম এই কোম্পানিটা সম্পর্কে ইনফরমেশন পায়, সেজন্য অ্যাজ আ অডিটর আমরা কিছু জিনিস যখন উপস্থাপন করি সেটাকেই আমরা এমফাসিস অফ ম্যাটারে দেই। গট মাই পয়েন্ট? আপনারা দেখবেন আমাদের সাইনিং একটা ডেট থাকে না, আমাদের স্যাররা যখন সাইন করে তার এই সাইডে একটা ডেট থাকে না, ডেটটা যখন অডিট শেষ হচ্ছে বা ফিল্ড ওয়ার্ক শেষ হচ্ছে তখনকার ডেট থাকে। সো 30শে জুন এবং সাইনিং এই দুটোর মাঝখানের ঘটনাগুলোই মূলত যদি সিগনিফিকেন্ট হয়, পাবলিককে জানানোর প্রয়োজন মনে করি, তখনই একমাত্র ওই ধরনের ইস্যুগুলো আমাদের এমফাসিস অফ ম্যাটারে আসবে। হিয়ার এমফাসিস অফ ম্যাটার মানে যে কোনো একটা ঘটনা যেটাকে এমফাসিস দিচ্ছি, বাট ওইটা আমার রিপোর্টিং টাইমের বা আমার রিপোর্টিং ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো ইম্প্যাক্ট ফেলবে না। যেমন গোয়িং কনসার্নের যে ইস্যুটা বললাম, আমি যখন অডিট করতে গিয়েছিলাম তখন দেখলাম যে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যা অবস্থা 12 মাস চলবে কিনা আমি অ্যাজ আ অডিটর ডাউট ছিলাম। দ্যাটস হোয়াই আমি এটাকে এমফাসিস অফ রিপোর্টে দিয়েছি যে তারা ইনসেপশন থেকে এরকম লস করছে, তাদের সবকিছু এরকম নেগেটিভ, রিটার্ন আর্নিংস নেগেটিভ, তাদের হচ্ছে গিয়ে প্রফিট এন্ড লস হচ্ছে মানে অনেকগুলো টাইমে। সো আমরা এটাকে রিপোর্ট করেছি এমফাসিস অফ ম্যাটারে। দেখেন এই ঘটনাটা কিন্তু ওই এক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো ভুল না, কোনো মিসস্টেটমেন্ট না, বা এমন কোনো বড় কিছু না, ফ্রড না, এরর না, কোনো কিছুই না। তাহলে কি, আমি জাস্ট অ্যাজ অডিটর সন্দেহ প্রকাশ করছি যেটা কিনা যারা ইউজার আছে তাদেরকে জানানো উচিত মনে করেছি, সেই জন্য সেটাকে দিয়েছি। এরকম আরো কিছু ঘটনা, যেমন মনে করেন যে আমি যখন অডিট করতে গেলাম তখন দেখলাম যে এই কোম্পানিটা বিক্রি হয়ে যাবে বা বিক্রি করে দিবে, তারা এরকম একটা বোর্ড মিটিং এর কথা বলছে যে আমরা চালাতে পারছি না, নেক্সট মানে অডিটটা শেষ হলেই আমরা এটাকে সোল্ড করে দিব, কোনো একটা আরেকটা কোম্পানি হয়তো কিনে নিবে তাকে। তো এটাও কিন্তু আমার জন্য একটা ভাইটাল ইনফরমেশন, কিংবা তারা ডিসিশন নিচ্ছে কি আরেকটা কোম্পানির সাথে মার্জ হয়ে যাবে, এটাও ভাইটাল ইনফরমেশন। বা আমি যখন অডিট করলাম তখন আমি দেখতে পেলাম কি তাদের একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে। সো ইন ফিউচারে এই মানে আগামী বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই যে আগুনে যে ক্ষয়ক্ষতিটা হলো সেটা একটা ইম্প্যাক্ট করতে পারে, সেটা আমি জানি। সো এই ধরনের ঘটনা আমি কি একটু বুঝাতে পেরেছি আপনাদেরকে যে ইম্প্যাক্ট ফেলতে পারে নেক্সট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে, সেই ধরনের ঘটনাগুলোকে এমফাসিস অফ ম্যাটারে দিতে হয়। ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. একটু আমি একটু দেব, আমার না ওই মানে কাজ করছে না, আচ্ছা এই জন্য একটু দেরি হচ্ছে শেয়ার করতে। এমফাসিস অফ ম্যাটার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাই।
আচ্ছা, ডেমো দেখালে হয় কি আপনারা আর ভুলবেন না যে হ্যাঁ এভাবেই অডিটর রিপোর্টটা হয়, যার কারণে আমি একদম রিপোর্টে কিরকম হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। ওকে, গট ইট। ওকে, আমি শেয়ারে দেই একটু। আমরা দেখছি একটা অডিটর রিপোর্ট, জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে আমার বেসিস অফ ম্যাটার যদি হয় অডিটর রিপোর্টটা কিরকম হয়। ওপিনিয়নের জায়গায় বেসিস ফর ওপিনিয়নও ঠিক থাকছে, তারপরে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে আসছে, ঠিক আছে। সো ঠিক আদার ইনফরমেশন বা আদার ম্যাটার এইটার ঠিক উপরেই আমার হচ্ছে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ থাকবে। সো আনকোয়ালিফাইড ওপিনিয়ন এবং এমফাসিস অফ ম্যাটারের রিপোর্ট, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র আনকোয়ালিফাইড ওপিনিয়ন ও ওপিনিয়ন বেসিস ফর ওপিনিয়নের পরে হচ্ছে আদার ইনফরমেশনটা থাকছে, আর এমফাসিস অফ ম্যাটারে আপনার ওপিনিয়নটা থাকছে, বেসিস ফর ওপিনিয়ন সেমই থাকছে, শুধুমাত্র যে ঘটনাটা আপনি ফোকাস করতে যাচ্ছেন সেটা এমফাসিস অফ ম্যাটারে এভাবে লিখে দিতে হবে, তারপর বাকিটা সব আগের মতো, এই যে রেসপন্সিবিলিটি, অডিটরস রেসপন্সিবিলিটি, আমার রিপোর্ট অন দ্য আদার এভরিথিং ইজ মানে ওকে। আনকোয়ালিফাইড ওপিনিয়নে যা যা আসছে এখানেও সেম জিনিসই আসবে, শুধুমাত্র একটা এক্সট্রা প্যারাগ্রাফ অ্যাড হবে যেটা হচ্ছে এমফাসিস অফ ম্যাটার, এবং সেটা আসবে ঠিক বেসিস ফর ওপিনিয়নের পরপরই। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা আবার ওখানে যাই। ম্যাম একটা কোশ্চেন ছিল। কোশ্চেন নিব তো, এখনই করেন না, আছে সময় আছে। আমি একটু শেষ করে নিই, একটু নোট ডাউন করেন, আমি সব কোশ্চেনে আছি। ওকে ম্যাম। ওকে, সো এমফাসিস অফ ম্যাটারটা আমাদের ক্লিয়ার। সো আমরা বুঝলাম matters that do not affect the auditor's opinion. So emphasis of matter অডিটরের ওপিনিয়নে কোনো ইমপ্যাক্ট ফেলে না, অর্থাৎ আনকোয়ালিফাইড ওপিনিয়ন যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে, শুধুমাত্র এক্সট্রা। তো এখন আসি matters that affect the auditor's opinion, সেটা কিরকম, সেটা তিন ভাবে হতে পারে: কোয়ালিফাইড ওপিনিয়ন, ডিসক্লেমার ওপিনিয়ন এবং অ্যাডভার্স ওপিনিয়ন। এখন আমার মানে দিকে খেয়াল করতে হবে, দেখেন এরকম একটা পিলার, হ্যাঁ। সো দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে স্কোপ অফ লিমিটেশন, অর্থাৎ মনে করেন আপনি কাজ করতে গেলেন অ্যাজ আ অডিটর, কাজ করতে গেলে আপনি এমন বড় একটা জায়গা পেলেন যেখানে আপনাকে কাজ করতে দেয়াই হলো না, মানে মেজর জায়গার ইনফরমেশন আপনাকে দেওয়া হচ্ছে না, লেজার দেওয়া হচ্ছে না, ঢুকতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। তো এরকমও ঘটনা ঘটতে পারে, মানে স্কোপ অফ লিমিটেশন এরকম একটা ঘটনা থাকতে পারে। আর হচ্ছে তাদের সাথে আমার মেজর জায়গায় ডিসএগ্রিমেন্ট হতে পারে। ঠিক আছে, আমি একটু বুঝাই, তারপরে আমরা আবার ব্যাক করি যে আমি কি বুঝাতে চাচ্ছি বা কেন তাকে এরকম করলাম। আসি এবার স্কোপ অফ লিমিটেশন। সো আমি দুটো ঘটনা এমনি বলেছি যে দুটো জায়গায় আমাদেরকে মূলত এই যে কোয়ালিফাইড ওপিনিয়ন যে বলি আমরা, দুটো ঘটনার কারণে আসতে পারে। একটা হচ্ছে স্কোপ লিমিটেশন, মনে করেন উদাহরণ দিয়ে বোঝা, মনে করেন আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করছি, সেখানে ইনভেন্টরি হচ্ছে টোটাল অ্যাসেটের 60%। ওকে, 60% হচ্ছে ইনভেন্টরি। সো কতটা ভাইটাল আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ইনভেন্টরিটা দেখা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট ইনভেন্টরি ডকুমেন্টস বা ফিজিক্যালি যদি আপনি দেখতে যান, সবকিছু এমন একটা জায়গায় রাখা যেখানে আপনার পক্ষে অডিট করা দুঃসাধ্য ব্যাপার, মানে হয় আগুনে পুড়ে গিয়েছে, অথবা এমন জায়গায় রাখা ওখানে গিয়ে অডিট করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট এবং ওরাও আপনাকে অ্যালাউ করছে না। তাহলে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 60% অফ রেখে কি আপনি ওপিনিয়ন দিতে পারেন? নো ম্যাম। নেভার। কারণ মেজর জায়গা যদি আমার দেখাই না হয়, how can I say that the financial statement give a true and fair view? আমরা তো এটুকু ফার্স্ট দিন বলেছিলাম মিনিমাম
মানে 50%, সেটা 50 থেকে মানে 100% তো আমরা দেখি না, বাট মেজর পোর্শন যদি বলি যে হ্যাঁ আমি 60%, 70%, 80% দেখেছি, তাহলে বলতে পারি হ্যাঁ সিগনিফিকেন্ট জায়গাটা কভার করেছি, রিস্কটা কমে এসেছে। বাট আপনি দেখেন ইনভেন্টরি 60% কভার করছে, সেটাই আমি দেখতে পারিনি, তাহলে অ্যাসেটের বাকি 40% দিয়ে হাউ ক্যান আই সে দ্যাট আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভ আ ফেয়ার ভিউ? সো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা হয় ডিসক্লেইমার অফ ওপিনিয়ন। আমি আবারও বলছি, ডিসক্লেইমার অফ ওপিনিয়ন। সো স্কোপ অফ লিমিটেশন যদি আরেকটা জায়গায় আমি চিন্তা করি, মনে করেন ইনভেন্টরি হচ্ছে 20%, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনভেন্টরি 20%, ঘটনা সেম, বাট এখানে ইনভেন্টরির ওয়েটটা আমি কমিয়ে দিলাম। ওকে, সো বাকি 80% তো আপনি দেখতে পেরেছেন, রাইট? মানে আদার্স যে আইটেম গুলো ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বাকি সবকিছু দেখতে পেরেছেন, বাট ইনভেন্টরি যে 20%, টোটাল অ্যাসেটের 20% ইনভেন্টরি, ওটা আমি দেখতে পারিনি। স্টিল কিন্তু এটা ম্যাটেরিয়াল, রাইট? 20% কিন্তু ম্যাটেরিয়াল, বাট ওই 60% এর মতো পারভাসিভ না, ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ না। সো 80% দেখেছি, বাট 20% যে ইনভেন্টরি ছিল যেটা কিনা মোটামুটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হিসেবে ম্যাটেরিয়াল ছিল, সেটা আমি দেখতে পারি নাই, তখন হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন। আমি আবার বলি, একই জিনিসকে আমি একবার ওয়েট দিয়েছি 60, আবার ওয়েট দিয়েছি 20। 60% ওয়েট মানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে বলা যায় কি আমি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে খুবই কম একটা পোর্শন দেখি, মেজর পোর্শনই আমি দেখতে পারি না, অর্থাৎ ম্যাটেরিয়াল এবং পারভাসিভ। হ্যাঁ, স্কোপ অফ লিমিটেশন, আমার কাজ করার স্কোপটা ছিল, লিমিট ছিল, এবং সেটা ছিল ম্যাটেরিয়াল এবং পারভাসিভ। সো তখন হবে ডিসক্লেইমার অফ ওপিনিয়ন। বাট যদি ইনভেন্টরি যখন আমি 50% নিয়ে আসলাম, বাকি 80% প্রপার্টি প্ল্যান্ট আদার্স হেড গুলো ছিল, আমি দেখতে পেরেছি সবই, ডকুমেন্টস অ্যাভেলেবেল ছিল, বাট এই 20% ইনভেন্টরিটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু অডিটর হিসেবে এই 20% ম্যাটেরিয়াল, পারভাসিভ না বাট ম্যাটেরিয়াল। তো তখন হচ্ছে কোয়ালিটি ওপিনিয়ন। আমাদের কি একটু মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি আমরা ধরতে পারি? না ম্যাম, ধরতে পারছি। ওকে, সো আমি ডিসকাস করেছি মাত্র দুটো, একটা হচ্ছে ডিসক্লেইমার অফ ওপিনিয়ন এন্ড কোয়ালিফাইড। কিসের জন্য? স্কোপ অফ লিমিটেশনের জন্য। যখন এটা ম্যাটেরিয়াল পারভাসিভ হবে ডিসক্লেইমার অফ ওপিনিয়ন যাবে, যখন সেটা শুধু ম্যাটেরিয়াল হবে তখন কোয়ালিফাইড ওপিনিয়ন। ওকে, দেন আরেকটা ঘটনা আমি ডিসকাস করেছিলাম যে আরেকটা ঘটনার কারণেও আমাদের অডিট রিপোর্ট মডিফাই হতে পারে, সেটা কি? ডিসএগ্রিমেন্ট। অর্থাৎ পলিসি বা আইএস আইফআরএস লোকাল রেগুলেটরি রিকোয়ারমেন্ট নিয়ে যদি ডিসএগ্রিমেন্ট থাকে। কেমন? মনে করেন যে আমাদের আইএস 16 কি বলেছে, তুমি যখন অ্যাসেট কিনবা তখনই, যখন ইউজ করবা তখন থেকেই কিন্তু তোমাকে রিকগনিশন করতে হবে এবং ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, রাইট? আবার এটাও বলেছে আইএস 2 তে, মানে আইএস গুলো আমি দুই একটা একটু দিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা। আইএস 2 বলেছে তোমার একটা ইনভেন্টরি লোয়ার অফ কস্ট এবং এনআরভি, অর্থাৎ কস্ট অথবা নেট রিয়ালাইজেবল ভ্যালু, এই দুইটার মধ্যে যেটা লোয়ার সেটাকেই তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবা, আমাদের আইএস। সো যদি আইএস এর ভায়োলেশন করে কোনো প্রতিষ্ঠান এবং সেটা যদি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয় তাহলে অ্যাডভার্স ওপিনিয়ন, বাট শুধু ম্যাটেরিয়াল হলে কোয়ালিফাইড ওপিনিয়ন। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরেন সেই সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেই আমি তাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি দেখলাম কি ইনভেন্টরি হচ্ছে টোটাল 60% ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, বাট ইনভেন্টরির জন্য আইএস 2 যেটা বলেছে, আইএস 2 কি বলেছে যে তোমার যে টোটাল ইনভেন্টরি আছে কস্টে কত, মানে তুমি কিনেছো কত টাকায় আর এখন অ্যাকচুয়ালি নেট রিয়ালাইজেবল ভ্যালু কত, এই দুটোর মধ্যে লোয়ারটা হচ্ছে তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবা। বাট তারা কি করলো, আমি দেখলাম কি নেট রিয়ালাইজেবল ভ্যালু অনেক কম, মানে এটা বিক্রি করলে আপনি কিছুই পাবেন না, বাট ওরা অনেক কোটি টাকা দেখিয়ে রেখেছে, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওই ইনভেন্টরিটা হচ্ছে টোটাল অ্যাসেটের 60%। তার মানে তারা ম্যাটেরিয়াল এবং পারভাসিভলি একটা পলিসি ভায়োলেট করেছে, একটা আইএস ভায়োলেট করেছে। সো এটা আপনার সাথে তার ডিসএগ্রিমেন্ট। এরকম ডিসএগ্রিমেন্টের পরিমাণ যদি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয় তাহলে অ্যাডভার্স ওপিনিয়ন, আর যদি সেটা একটু ম্যাটেরিয়াল হয় পারভাসিভ না শুধুমাত্র ম্যাটেরিয়াল তাহলে হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন। সো সেরকম ঘটনাটা কিরকম,
ওকে, ইনভেন্টরির কথা বাদ দেন, এখন আসি, মনে করেন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ওয়েট হচ্ছে 20%, অর্থাৎ টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি 100 হয় সেটার মধ্যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হচ্ছে টোটাল অ্যাসেটের 20%। অ্যাসেটের জন্য আমার আইএস হচ্ছে আইএস 16। তো আইএস 16 বলেছে কি তুমি যখন অ্যাসেট কিনবা, ইউজ করা শুরু করবা, তখনই তোমাকে এটা কি করতে হবে, রিকগনাইজ করতে হবে এবং ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। বাট আমি অডিট করতে গিয়ে দেখলাম কি তারা ডেপ্রিসিয়েশন চার্জ করছে না ঠিকভাবে, এবং অ্যাসেটটাকে যেদিন কিনেছে সেদিনই রিকগনাইজ করে ফেলেছে। অর্থাৎ ইউজ থেকে আমরা বলেছি কি একটা জিনিস হয় কি, কিনে তোমাকে তো সেট আপ করে ফিক্স করতে হবে, ইউজেবল জায়গায় আনতে হবে, তারপর তুমি সেটাকে অ্যাসেট হিসেবে দেখাতে পারবে। তো তারা আইএস 16 এ যে কথাগুলো বলা আছে কোনোটাই কমপ্লাই করে, তাহলে এটা তো টোটাল অ্যাসেটের 20%। সো সেটা আমার অ্যাজ আ অডিটর, আমরা জানি আইএস 16 এভাবে বলেছে, অর্থাৎ সে ওই আরেক রকম ভাবে করতে, এবং সে কোনোভাবেই অ্যাগ্রি হচ্ছে না আইএস অনুসারে ফলো করে এই কাজটা করতে বা এটাকে রিকগনাইজ করতে। তাহলে এটা কিন্তু স্টিল আমাদের জন্য ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়াল জায়গায় সে আমাদের সাথে ডিসঅ্যাগ্রি করছে, বাট এটা পারভাসিভ না। সো যার কারণে আমরা এই ইস্যুটাকে কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে চালিয়ে দিতে পারছি। সো এখন আসি আমি এই জায়গায়, স্কোপ অফ লিমিটেশন ধরেন আমার রাইট হ্যান্ড, স্কোপ অফ লিমিটেশন যদি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয় তাহলে ডিসক্লেইমার ওপিনিয়ন, স্কোপ অফ লিমিটেশন যদি শুধু ম্যাটেরিয়াল হয় তাহলে কোয়ালিফাইড ওপিনিয়ন, ডিসএগ্রিমেন্ট যদি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয় অ্যাডভার্স ওপিনিয়ন, ডিসএগ্রিমেন্ট যদি শুধু ম্যাটেরিয়াল হয় তাহলে কোয়ালিফাইড। সো দুই টাইপের ঘটনার জন্যই আমার কোয়ালিফাইড ওপিনিয়ন যাচ্ছে। স্কোপ অফ লিমিটেশনের জন্য কোয়ালিফাইড ওপিনিয়ন যেতে পারে, আবার ডিসএগ্রিমেন্টের জন্য কোয়ালিফাইড ওপিনিয়ন। ঠিক আছে, ক্লিয়ার? কোয়ালিফাইড ওপিনিয়ন যে কোনো এই দুটো ঘটনার যে কোনো তার জন্যই যেতে পারে যদি সেটা শুধু ম্যাটেরিয়াল হয়, বাট যদি পারভাসিভ হয় স্কোপ অফ লিমিটেশনের জন্য ডিসক্লেইমার অফ ওপিনিয়ন এবং ডিসএগ্রিমেন্টের জন্য অ্যাডভার্স। আমরা তাহলে একটু ডেমো রিপোর্ট দেখে আসি, তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জি ম্যাম। জি ম্যাম। দেখি কোথায় আছে। ওকে, সো দিস ইজ দ্য কোয়ালিফাইড ওপিনিয়ন। হ্যাঁ, কিসের জন্য আমরা একটু দেখি ঘটনা। সো কোয়ালিফাইড ওপিনিয়ন যখন যাবে তখন শুধু ওপিনিয়ন না লিখে কি লিখতে হবে, কোয়ালিফাইড ওপিনিয়ন। ঠিক আছে, আর বেসিস ফর ওপিনিয়নের জায়গায় লিখতে হবে বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন। আর এই জায়গায় কেন আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন দিলেন সেটা হতে পারে স্কোপ অফ লিমিটেশন, হতে পারে ডিসএগ্রিমেন্ট। সো সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করে দিতে হবে। দেখেন এখানে যদি আমি একটু পড়া করি, the company's inventory are carried in the financial position as a management has not estimated the inventories at the lower of cost and so disagreement এর জন্য এটা কোয়ালিফাইড ওপিনিয়ন। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে আইস টু যেটা বলার কথা বা যেভাবে রিয়ালাইজ করার কথা ইনভেন্টরি সেভাবে রিয়ালাইজ করেনি, এবং সেটা ম্যাটেরিয়াল ছিল বলে অডিটর হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছে এটা। সো এই ছিল মানে লেখাটা কি রকম দেখেন। আর কোয়ালিফাইড ওপিনিয়ন হলে আমি বলেছি এই জায়গায় কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ মূলত লেখা এখানে। একটু লেখাটা পড়ি আমি। ইন আওয়ার ওপিনিয়ন এক্সেপ্ট ফর দ্য ইফেক্ট অফ ম্যাটার ডিসক্রাইবড ইন দ্য বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন section of our report, the accompanying financial statement present fairly, মানে কোয়ালিফাইড ওপিনিয়ন বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়নে যে ঘটনাটা আমরা ব্যাখ্যা করেছি ওই ঘটনা ছাড়া বাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার। তার মানে কি, আমি মনে করি ওই পিপির ঘটনায় যাই, পিপি তে আই 16 কমপ্লাই করার কথা ছিল করেনি, সেটা ছিল 20%। তার মানে ওই 20% ছাড়া বাকি 80% ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে, শুধুমাত্র ওইটা দিচ্ছে না, কারণ ওইটা তারা আই 16টা ফলো করেনি, যেটা কিনা আমাদের কাছে ম্যাটেরিয়াল মনে হয়েছে এবং সেজন্য আমরা এটা কোয়ালিফাইড ওপিনিয়ন। ক্লিয়ার? সো লেখাটা লিখতে হবে except for the effects of matter,
এই কথাটা থাকবে যে এক্সেপ্ট, আমি স্পেশালি এই ওয়ার্ডটাকে বোল্ড করতে চাই, এক্সেপ্ট কথাটা থাকবে যখনই আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন, যে এক্সেপ্ট এটা বাকি সবকিছু। ওকে, সো এইভাবে কোয়ালিফাইড ওপিনিয়ন, বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন, এভাবে আসে, বাকি সবকিছু সেম, আদার ইনফরমেশন, রেসপন্সিবিলিটি, অডিটর রেসপন্সিবিলিটি, report on the other regulatory requirements, signature SS. Okay, clear? Okay. Yes, ma'am. সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি জি ma'am. ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে ওকে, দেন আসি অ্যাডভার্স ওপিনিয়ন। অ্যাডভার্স কেন বলেছিলাম? ডিসএগ্রিমেন্টের কারণে অ্যাডভার্স হয়। হ্যাঁ, যে পলিসি ডিসএগ্রিমেন্ট যখন অনেক ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয় তখন অ্যাডভার্স ওপিনিয়ন। তো অ্যাডভার্স ওপিনিয়নে কিভাবে লিখতে হয়? অ্যাডভার্স ওপিনিয়ন, হ্যাঁ, ওপিনিয়নের জায়গায় লিখতে হয় অ্যাডভার্স ওপিনিয়ন, আর বেসিস ফর অ্যাডভার্স ওপিনিয়ন, হ্যাঁ, বেসিস ফর ওপিনিয়নের জায়গায় কি লিখতে হয়? বেসিস ফর অ্যাডভার্স ওপিনিয়ন। সো আমি এই জায়গাটা, in our opinion, because of the significance of the matter discussed in the basis for adverse opinion section of our report, the accompanying consolidated financial statement do not present fairly. আমি এই কথাটাকে একটু জোর দিতে চাই, ডু নট প্রেজেন্ট ফেয়ারলি। দেখেন, আমি ঘটনায় চলে যাই, আমি যে ঘটনাটা আপনার সাথে ডিসকাস করেছি, যে ইনভেন্টরি 60% ওয়েট, সেটা IS2 ফলো করার কথা ছিল, সে IS2 ফলো করেনি। এখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 60% জায়গা যদি ডিসএগ্রিমেন্ট হয়, তাহলে কি আমি বলতে পারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মানে ফেয়ারলি প্রেজেন্ট হয়েছে? প্রবলেম ম্যাম, সম্ভব না। সম্ভব। সো যখন ঘটনাটা শুধু ম্যাটেরিয়াল ছিল, আমরা কোয়ালিফাইড ওপিনিয়নের জায়গায় যেটা দেখেছি, তখন আমরা বলেছি কি এক্সেপ্ট এটা, বাকিটা ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে। বাট 60% যদি একেবারে মানে মেজর ভাবে ডিসএগ্রি হয়, তখন আমরা লিখবো ডু নট প্রেজেন্ট ফেয়ার। ওকে, সো এভাবে লিখতে হয়। আর ঘটনা কি, ঘটনার কারণে অ্যাডভার্স ওপিনিয়ন, এটা এই কলামে লিখতে হয় এভাবে, আর বাকিগুলো আছে as usual কথা। ঠিক আছে, ওকে। সো এবার আসি ডিসক্লেইমার ওপিনিয়ন। দেখা যাচ্ছে তো, রাইট? জি ম্যাম, Okay. দেখা যাচ্ছে। ডিসক্লেইমার ওপিনিয়ন। সো ডিসক্লেইমার ওপিনিয়নে ওপিনিয়নের জায়গায় লিখতে হয় ডিসক্লেইমার ওপিনিয়ন, বেসিস ফর ওপিনিয়নের জায়গায় লিখতে হয় বেসিস ফর ডিসক্লেইমার ওপিনিয়ন। আর বেসিস ফর ডিসক্লেইমার ওপিনিয়ন, তারপরে দেখেন ওপিনিয়নের এই জায়গায় আমি এখানে ইয়া করতে চাই, এই যে এই জায়গাটা একটু পড়তে চাই, যে সেকেন্ড প্যারা কি লিখেছে। ওকে, ডিসক্লেইমার ওপিনিয়নের সেকেন্ড প্যারায় কি লিখেছে? We do not express an opinion on the accompanying consolidated financial statement of the group because of the significance of the matter described in the basis for disclaimer of opinion. আমি ঘটনায় চলে যাই। স্কোপ অফ লিমিটেশনের কারণে যখন সেটা ম্যাটেরিয়াল এবং পারভাসিভ, আমরা ডিসকাস করেছিলাম কি ইনভেন্টরি 60% এটা আগুনে পুড়ে গিয়েছে, অথবা এমন জায়গায় রাখা ওইখানে ডকুমেন্টস গুলো আমরা দেখতেই পাচ্ছি না, চেকও করতে পারছি। আচ্ছা, একটা 60% যদি ডকুমেন্টস যদি আমাদের কাছে আনঅ্যাভেলেবল থাকে, তাহলে আমরা ওপিনিয়ন এক্সপ্রেস করব কি করে? রাইট? আমি তো কাজ করলে তারপর না ওপিনিয়ন আসবে, আমি কাজই করতে পারিনি, তাহলে ওপিনিয়ন কিভাবে আসবে? সো এইখানে লিখতে হয় উই ডু নট এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন। ওকে, তো আমি আবার বলি, কোয়ালিফাইড ওপিনিয়নে আমি কোন ওয়ার্ডটাকে বোল্ড করেছিলাম? এক্সেপ্ট। এক্সেপ্ট ফর দিস ঘটনা, বাকিটা ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে। ডিসক্লেইমারে আমি কোন লাইনটাকে বা কোন সেন্টেন্সটাকে ইয়া করেছি? ডু নট প্রেজেন্ট ফেয়ারলি, কারণ মেজর জায়গায় যদি ডিসএগ্রিমেন্ট হয়, এটা প্রেজেন্টলি মানে ফেয়ারলি প্রেজেন্ট হয়নি, এটাই বলা যায়। আর ডিসক্লেইমারের ক্ষেত্রে আমি কি করেছি? ডু নট এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন, কারণ মেজর জায়গা আমার কাছে ক্লিয়ার না, ডকুমেন্টস নাই, আমি দেখতে পারিনি, তাহলে আমি কিভাবে ওপিনিয়ন দিব? ওকে, সো ঘটনা কি ঘটেছে সেটা আমার বেসিস ফর ডিসক্লেইমার ওপিনিয়ন লিখতে হয়, আর বাকিটা সেম থাকে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, ক্লিয়ার। ওকে, সো মেজর জায়গায় আমাদের শেষ। এখন শুধু স্লাইডে আরেকটু যেটা দেখালাম ওইগুলো আরেকটু রিভিউ দিব, এরপর আমি কোশ্চেন নেব। ঠিক আছে, সো এটা তো ক্লিয়ার। এই স্লাইডটা যেটা দেখাচ্ছি আমি, আনকোয়ালিফাইড, মডিফাইড। আনকোয়ালিফাইড তো ট্রু এন্ড ফেয়ার ভিউ, মডিফাইড এর দুটো ভাগ,
একটা হচ্ছে ডু নট ইফেক্ট অডিটরস ওপিনিয়ন, এমফাসিস অফ ম্যাটার। আর যেটা অডিটরস ওপিনিয়নকে ইম্প্যাক্ট ফেলে সেটা তিন ভাবে হতে পারে: কোয়ালিফাইড ওপিনিয়ন, ডিসক্লেমার, অ্যাডভার্স। কোয়ালিফাইড আমার স্কোপ অফ লিমিটেশনের জন্য হতে পারে, ডিসএগ্রিমেন্টের জন্য। ওকে, আর স্কোপ অফ লিমিটেশন পারভাসিভ হলে হচ্ছে ডিসক্লেমার, আর ডিসএগ্রিমেন্ট পারভাসিভ বা ম্যাটেরিয়াল হলে হচ্ছে অ্যাডভার্স। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আমি তাহলে পরের স্লাইডে দেখি কি আছে। জাস্ট এই কথাগুলো এতক্ষণ যা পড়ালাম ওইটারই একটা দেখেন এখানে বলেছে যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বা কি, ওইটা ওই যে আপনাদেরকে যে ডেমো দেখালাম ওখানেই কথাবার্তাগুলো এরকম ভাবে ছিল, সেটা আমি আর ব্যাখ্যা করছি না। আর এখানে হচ্ছে আপনার লিমিটেশন অন স্কোপ অডিটরস ওয়ার্ক, সেটা কোয়ালিফাইড ওপিনিয়ন যায় অথবা ডিসক্লেমার যায়, সেটা তো আমি বলেই দিয়েছি। ডিসএগ্রিমেন্টের জন্য কোয়ালিফাইড যেতে পারে অথবা হচ্ছে অ্যাডভার্স যেতে পারে। হ্যাঁ, সো যেটা এতক্ষণ দেখালাম, লিমিটেশন অন স্কোপে কোয়ালিফাইড হতে পারে, ডিসক্লেমারও হতে পারে, ডিসএগ্রিমেন্টে কোয়ালিফাইড হতে পারে অথবা অ্যাডভার্স হতে পারে। আর এখানে ওই যে লেখাগুলো একটু আগে যেটা দেখালাম, এক্সেপ্ট ফর কোয়ালিফাইড ওপিনিয়নে যখন আমি রিপোর্টটা আপনাদেরকে দেখালাম একদম ডেমো রিপোর্ট, এক্সেপ্ট ফর কথাটাকে বারবার বোল্ড করেছি। ডিসক্লেমার ওপিনিয়নে আমি বোল্ড করেছিলাম হচ্ছে আনএবল টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন বাট ডু নট এক্সপ্রেস আ ওপিনিয়ন, এই কথাটাকে। আর অ্যাডভার্স ওপিনিয়নে আমি বোল্ড করেছিলাম ওই ইজ নট অ্যাডিকুয়েট টু, আচ্ছা, রিপোর্ট ইজ নট অ্যাডিকুয়েট টু ডিসক্লোজ দ্য মিসলিডিং, বা ওখানে লেখা ছিল কি ডু নট প্রেজেন্ট ফেয়ারলি। হ্যাঁ, সো ডু নট প্রেজেন্ট ফেয়ারলি কথাটা এভাবেই আমাদের আর ঘটনা যা থাকবে যে ঘটনার জন্য সেটা হচ্ছে বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন অথবা বেসিস ফর ডিসক্লেমার ওপিনিয়ন অথবা বেসিস ফর অ্যাডভার্স ওপিনিয়ন, ওই জায়গায় ঘটনাটা লিখে দিতে হবে যে কি ঘটনার জন্য আমি কোয়ালিফাইড দিচ্ছি, কি ঘটনার জন্য অ্যাডভার্স দিচ্ছি, কি ঘটনার জন্য আমি ডিসক্লেমার দিচ্ছি, নাথিং এলস। একদমই ইজি। সো এক্সপেকটেশন গ্যাপ এখানে আরেকবার এসেছে, এটা আমি অলরেডি পড়ে ফেলেছি। আর একটু জিনিস আমি একটু দেখাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, তারপর একটু বলি। এতক্ষণ আমরা যেটা দেখলাম রিপোর্টের ফরম্যাট বলেন, কন্টেন্টস অফ এলিমেন্ট, এটা কিন্তু এক্সটার্নাল অডিটের, রাইট? মানে এক্সটার্নাল অডিট যখন আমরা করতে যাব, আমরা ইন্ডিপেন্ডেন্স রিপোর্ট ফরম্যাট কিরকম হবে, কখন কোন ধরনের জিনিসগুলো আনবো, এটা এতক্ষণ দেখেছি। বাট আপনি যখন বলতে পারেন আমরা তো আরো রিপোর্ট দেই, এটা এক্সটার্নাল অডিট না, বাট ধরেন ভ্যালুয়েশন রিপোর্ট দেই, আমরা হয়তো ইন্টারনাল অডিট করেছি, ইন্টারনাল অডিট রিপোর্ট দেই, এরকম বিভিন্ন টাইপের রিপোর্ট যায় না ফার্ম থেকে, বা স্পেশাল কোনো অডিট করেছি স্পেশাল অডিটের রিপোর্ট যায়, রাইট? এরকম অনেক ধরনের কাজ কিন্তু রিট ফার্ম করে। সো তাহলে ওইগুলো রিপোর্টের ফরম্যাট কি? অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডে শুধুমাত্র এক্সটার্নাল অডিটের রিপোর্টের ফরম্যাটই ফিক্স, যে এটা এভাবেই যাবে, এটাতে এভাবেই কথাগুলো আসবে, এভাবেই লিখতে হবে। অন্য কোনো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের জন্য ফরম্যাট আপনার দেয়া নেই, যার কারণে দেখবেন ইন্টারনাল অডিটের রিপোর্ট আমাদের ফার্ম একরকম করে, আরেক ফার্ম আরেক রকম ভাবে প্রেজেন্ট করে, অন্য ফার্ম আবার আরেক রকম ভাবে করে। ভ্যালুয়েশন রিপোর্ট আমি একভাবে প্রেজেন্ট করছি, আরেকজন আরেকভাবে প্রেজেন্ট করছি, পারপাস সার্ভ হলেই হয়, বাট কোনো ডেমো ফিক্স করা নেই যে এটা এভাবেই যাবে। এটা কি আপনারা খেয়াল করেছেন কিনা? হ্যালো, আছেন তো? হ্যাঁ ম্যাম আছি। আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র এক্সটার্নাল অডিটের জন্যই রিপোর্ট কিরকম হবে, ফরম্যাট কিরকম হবে, কোনটার পর কোনটা আসবে সেটা ফিক্স। বাকি আদার্স অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, ইন্টারনাল অডিট বলেন, ভ্যালুয়েশন বলেন, যা যা আছে ওইটার জন্য রিপোর্টের ফরম্যাট ফিক্স না, বাট পারপাস সার্ভ করাটাই মূল। বাট কিছু জিনিস আছে যে হ্যাঁ তুমি এই রিপোর্ট যেভাবেই দাও না কেন এই কিছু ইনফরমেশন থাকতেই হবে, সেটা ইন্টারনাল অডিট রিপোর্ট হোক, ভ্যালুয়েশন রিপোর্ট হোক, আর যাই হোক না কেন। কিরকম? যেমন অ্যাড্রেস, ইন্টারনাল অডিটে আপনি অ্যাড্রেস করবেন কাকে? ম্যানেজমেন্টকে। বা ভ্যালুয়েশন রিপোর্টে কাউকে তো একটা অ্যাড্রেস করি না আমরা, যে হ্যাঁ যারা আমাদেরকে অ্যাপয়েন্ট করেছে বা যারা জানতে চেয়েছে তাদেরকে অ্যাড্রেস করি। আইডেন্টিফিকেশন এন্ড ডেসক্রিপশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ আপনাকে কিসের উপরে কাজ করতে দিয়েছে। যদি ভ্যালুয়েশন হয়, ল্যান্ড ভ্যালুয়েশন হলে আপনি সেটা লিখবেন যে হ্যাঁ আমার সাবজেক্ট বা অবজেক্টিভ ছিল এটা, এটা আমরা এভাবে করেছি। তারপরে ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করবেন, এটা তো আমরা অলরেডি যখন ফার্স্ট ক্লাস করেছি এলিমেন্টস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট সেটা দেখেছি না। সাবজেক্ট ম্যাটার,
কি কি বলেন তো আবার, আমি তো ভুলে গেছি, আপনি একটু আমাকে মনে করা দেন তো কি এলিমেন্টস অফ অ্যাসুরেন্স এনগেজমেন্ট। three groups of people, subject matter, suitable criteria, ক্রাইটেরিয়া, writing report. ইয়েস, এন্ড হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। তো আমি জি। বলেছিলাম যে যে কোনো ধরনের এনগেজমেন্টেই আমরা প্রোভাইড করি না কেন এগুলো কিন্তু থাকছে, রাইট? আমরা কিছু উদাহরণ দিয়ে কিন্তু দেখেছি। সো ওই জিনিসগুলাই যে কোনো অ্যাসুরেন্স এনগেজমেন্টের রিপোর্টের ফরম্যাটে না ওই জিনিসগুলো থাকে, মানে সাবজেক্ট ম্যাটারটা থাকে, সুইটেবল ক্রাইটেরিয়াটা থাকে, তারপর মানে কি কাজ করলাম সেটার একটা আউটকাম জানি। ক্লিয়ার? এইটুকুই, এটা নিয়ে আর খুব বেশি কথা নেই, কারণ জাস্ট মানে কিসের উপর কাজ করেছি, আউটকাম কি এসেছে, কিভাবে করেছি, এটা যেন ডেসক্রাইব থাকে। সো এক্সটার্নাল অডিটের ফরম্যাট একরকম, আর আদার্স অ্যাসুরেন্স এনগেজমেন্টের ফরম্যাট এক এক ফার্মে এক এক রকম, বাট এক্সটার্নাল অডিটের সব ফার্মেই এক রকম। ওকে, এটাতে চেঞ্জ করা যাবে না, এটা স্ট্যান্ডার্ডের একটা মানে রিপোর্টের ফরম্যাট দেয়াই আছে, সো আমরা এটাকে চেঞ্জ করতে পারি। বাট আদার্স গুলো এই মূল জায়গাটা কভার করে আপনি একটা রিপোর্টের ফরম্যাট দাঁড় করিয়ে সেভাবেই আমরা রিপোর্ট দিই, তো সেটাতে আর কোনো কিছু দেখার নেই। তো এই ছিল মোটামুটি চ্যাপ্টার 4 এর রিপোর্টিং সাইডটা। আমি এবার কোশ্চেন নেব, যত মনের যত কোশ্চেন আছে করতে থাকে। ম্যাম আমার তো কোশ্চেন ছিল সলভ হয়ে গেছে আপনার পরের কথা শুনে। সেজন্যই আফসুর আপনাকে মাঝপথে থামিয়ে দিয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন আমার টেকনিকটা? জি আমি ম্যাম। এটাই করি, আমি মাঝপথে থামিয়ে দিই, কারণ আমি জানি লাস্টে যখন আমি বলবো কোশ্চেন আছে কিনা তার মাঝে দেখবেন আপনাদের 80% কোশ্চেন সলভ হয়ে যায়। সো যার কারণে মাঝখানে কোশ্চেন করলে হয় কি, আমি তো জানি যে আমি আনসার করব, আমারও টাইম লস্ট হয়, আর যারা মনোযোগ দিয়ে শুনছে তাদেরও একটু ডিস্ট্রাকশন, এই কারণে আমি মাঝখানে কোশ্চেন নেই না। তারপরেও আরেকটু দেখেন, বইটা দেখেন, যাদের কাছে বই আছে চ্যাপ্টার 4 এর আর কোনো কিছু কোশ্চেন আছে। ম্যাম এই যে আপনার হচ্ছে কি গত ক্লাসে আমরা যেটা জেনেছিলাম যে আপনার 5 to 10% থাকলে মেটেরিয়াল আমরা ধরতে পারি, আজকে আপনি বলেন যে ইনভেন্টরি 20% বাকি থাকা অবস্থায় আমরা মেটেরিয়াল দিয়ে কোয়ালিফাইড রিপোর্ট দিচ্ছি। তো ইনভেন্টরিতে এখন 20 দুটো ডিফারেন্ট জিনিস। 5 to 0.5 থেকে 1 কিসের ছিল? সেলসের, রাইট? রিয়াদ, আপনি আমার জি পয়েন্টটা জি জি ম্যাম আমি একটু কনফিউজ হয়ে ম্যাটেরিয়ালিটি গেলাম। নিয়ে কথা বলছিলাম, কনফিউজ জি জি হয়ে গেছেন। ম্যাটেরিয়ালিটি নিয়ে কথা বলছিলাম কি হতে পারে সেলসের 0.5 থেকে 1, আবার হতে পারে হচ্ছে গিয়ে নেট অ্যাসেটের, অথবা হতে পারে প্রফিট বিফোর ট্যাক্সের, ওটা একটা যাতে করে স্যাম্পলিং করতে সুবিধা হয়, আমরা সেটার জন্য হচ্ছে ওই ধরনের একটা ও আচ্ছা আচ্ছা জি জি ম্যাম ক্লিয়ার ম্যাম ক্লিয়ার ম্যাম। ওকে ওকে। ম্যাম বইয়ের আমি কিন্তু অনেক আগে শেষ করে ফেলেছি, আমি বুঝি না। ম্যাম একটা প্রশ্ন আছে, বলেন। যে কন্টেন্ট অফ দ্য অডিটরস রিপোর্ট এর মধ্যে এক্সপ্লিসিট অপিনিয়নস এন্ড ইমপ্লাইড এই দুইটা বিষয় আছে, তো এই দুইটা বিষয় যদি একটু এক্সপ্লিসিট অপিনিয়ন, ইমপ্লাইড অপিনিয়ন। জি ম্যাম, বইতে জি বইয়ের 67 পেজ। আচ্ছা, তো আচ্ছা আমরা যে ওপিনিয়ন নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সো ওপিনিয়ন দেওয়ার জন্য কোন হচ্ছে আপনার অডিটর রিপোর্টে লিখি আর কোন জিনিসগুলো ইমপ্লাইড থাকে, মানে হচ্ছে কি দেখেন বেসিস ফর ওপিনিয়ন একটা প্যারাগ্রাফ ছিল না, সেখানে কিন্তু লিখছিলাম আমরা যে কোম্পানি মানে আমরা বা ওপিনিয়ন প্যারাগ্রাফে আমরা লিখছিলাম কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট এন্ড লস, ক্যাশ ফ্লো, তারপরে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো আমরা অডিট করেছি এবং দেখেছি কোম্পানিজ অ্যাক্ট ফলো করে কিনা, আইএফআরএস গুলো ফলো করে কিনা,
এগুলোর উপরে তারপরে আমরা ওপিনিয়ন দিচ্ছি। এরকম না ছিল আমাদের অডিটর রিপোর্টের কথাগুলো? সো তোমার ওই যে প্রফিট এন্ড লস কিংবা কোম্পানির লিগাল রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো দেখেছো, সেগুলো এগুলো যে আমরা অডিটর হিসেবে চেক করি সেটা আমরা অডিটর রিপোর্টে লিখি। আর কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখি বা অডিটর রিপোর্টে লিখি না, বাট অডিটরস অপিনিয়নের মধ্যে ওই কথাগুলো থাকে। এটাকে বলছি জার্নাল ট্রায়াল ব্যালেন্স, তারপরে এগুলো মানে কোম্পানি সবকিছু যদি ঠিক থাকে, রেকর্ডিং, সোর্স অফ ডকুমেন্টস, আদার্স সবকিছু এগুলো যদি ঠিক থাকে, ওভারঅল ওটাকে আমি বলি কি ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে, রাইট? আমি তো জি। বলি না যে হ্যাঁ কোম্পানির জার্নাল ঠিক ছিল, লেজার ঠিক ছিল, ট্রায়াল ব্যালেন্স ঠিক ছিল, সবকিছুকে একত্রে বলি কি গিভ আ ট্রু এন্ড ফেয়ার ভিউ। সো ওই গিভ আ ট্রু ফেয়ার ভিউর মধ্যেই বাকি সমস্ত কিছু যে ঠিক আছে ওইটা ইমপ্লাইড। ওকে? আর ইমপ্লিসিট অপিনিয়ন কি, যেটা বলছিলাম কি কিছু কথা আমরা লিখি, যেমন প্রফিট এন্ড লস দেখেছি, এটা দেখেছি এবং এগুলো আইএস আইএফআরএস অনুসারে কমপ্লাই হয়েছে, কোম্পানিজ অ্যাক্ট ফলো করেছে, এই কথাগুলো লিখি। সো যে কথাগুলো লিখি সেটা তো অডিটর রিপোর্টে থাকছেই, এটা তো দেখাই যাচ্ছে। আর যেগুলো লিখি না, যেগুলো সমষ্টি আকারে শুধু একটা ওয়ার্ড লিখে গিভ এ ট্রু এন্ড ফেয়ার ভিউ, সেটা হচ্ছে ইমপ্লাইড। ক্লিয়ার? জি ম্যাম। ওকে সৌরভ। ম্যাম, আমরা ওই লিস্টেড কোম্পানিতে যে রিপোর্ট দেওয়ার সময় একটা কথা বলছিলেন ক্যাম, যেটা CAM কি অডিট ম্যাটার। হ্যাঁ ম্যাডাম, ওই টপিকটাতে কি কি আসতে পারে একটু যদি বলতেন আর কি। ওকে ওকে ওকে, গুড পয়েন্ট। আমি এটা ডিসকাস করব ভাবছিলাম, সামহাও আমি ভুলে গেছি। থ্যাংক ইউ যে মনে করিয়ে দিয়েছেন। কি অডিট ম্যাটার্স আসি, এটা কেন দেয়া হয়? সো এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম মডিফাইড রিপোর্টের অনেকগুলো টাইপ, এমফাসিস, কোয়ালিফাইড, ওপিনিয়ন, ডিসক্লেমার, অ্যাডভার্স। সো এগুলোতে তো যে পয়েন্টগুলো নিয়ে আমাদের প্রবলেম থাকে সেগুলো আসে, রাইট? বাট কিছু পয়েন্ট থাকে অডিটের সময় যেগুলো প্রবলেম না, বাট রিস্কি জায়গা। প্রবলেম পাইনি বাট রিস্কি জায়গা। মনে করেন যে আমি যখন ব্যাংক অডিট করছি, লোন এন্ড অ্যাডভান্স একটা রিস্কি জায়গা, আমি হয়তো কোনো প্রবলেম পাইনি, বাট এই রিস্কি জায়গাটা কিভাবে কোন ওয়েতে অডিট করেছি, কিভাবে কভার করেছি রিস্কটা, সেটা যখন আমি ডেসক্রাইব করব সেটাকে বলা হচ্ছে কি অডিট। আবার বলি, প্রবলেম পাইনি, প্রবলেম পেলে তো আমি রিপোর্টেই লিখছি, ওকে, বাট কিছু এরিয়া থাকে প্রত্যেকটা অডিটে, সেটা ব্যাংক অডিট হোক, ম্যানুফ্যাকচারিং হোক, এনজিও হোক, হোয়াট এভার দ্য মানে ইনস্টিটিউশন অর হোয়াট এভার দ্য কোম্পানি ইজ, কিছু এরিয়া থাকে যেটাতে আমি ফোকাস করি। ওই ফোকাসিং এরিয়া বা রিস্কি এরিয়া গুলো অ্যাজ আ অডিটর আমি কিভাবে দেখেছি বা হ্যান্ডেল করেছি কিংবা রিস্ক মিনিমাইজ করেছি, সেটা যখন ডেসক্রাইব করি সেটাকে বলা হয় কি অডিট ম্যাটার্স। এখানে একটা পয়েন্টও থাকতে পারে, মানে একটা লাইন আইটেমও থাকতে পারে, দুই তিনটা লাইন আইটেমও থাকতে পারে। মনে করেন আমরা ম্যানুফ্যাকচারিং ছিল, যখন অডিট করছি সেখানে ক্যাম দিয়েছি, মনে করেন রেভিনিউটা ম্যানুফ্যাকচারিং এ কিন্তু একটা কমন রিস্ক জায়গা। সো রেভিনিউটা আমি অডিটর হিসাবে কি কি দেখেছি এবং রিস্কটা কিভাবে মিনিমাইজ করেছি। ইনভেন্টরি রিস্ক কোথায় ছিল, আমি মিনিমাইজ করেছি কিভাবে। ও তারপর ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মনে করেন পিপি অনেক বেশি, মানে অনেক ধরনের তো এটা একটা রিস্কি জায়গা আমার মনে হয়েছে, আমরা এটা কিভাবে দেখেছি এবং রিস্ক কিভাবে মিনিমাইজ করেছি। এই তো এরকম ভাবেই আপনাদেরকে ডেসক্রাইব করতে। আচ্ছা, আমি ক্যাম্পটা একটু দেখি, ডেমো দেখাতে পারি কিনা, আছে কিনা, হ্যাঁ, যে কি কি টাইপ মানে প্রেজেন্ট হয় কিভাবে অডিটরস রিপোর্টে, একটু দেখি। আপনাদের অনেক হাই লেভেলের মানে ইনফরমেশন গুলো নরমালি আপনাদের হয়তো বা সার্টিফিকেট লেভেলে ওভাবে কাজে লাগবে না, বাট দেখিয়ে রাখছি, মানে একেবারে লাস্ট স্টেজ পর্যন্ত যেন কখনো প্রবলেম না হয় বা আমার কথা মনে রাখেন, যেটা আমরা এগুলো তো পড়িয়েছি। সো একটু দেখি আমি
আমি কি কোনো কিছু এখনো শেয়ার করেছি? জি না ম্যাম, আসেনি, শেয়ার হয়নি। একটু ওয়েট করে, আমি একটু বের করে নিই। হ্যাঁ, তাহলে স্পেসিফিক জায়গাটা লিস্টেড কোম্পানি। ওকে, 74। শেয়ার দে এবার। দেখা যাচ্ছে তো না একটা পেজ? জি ম্যাম। আমি একটু করে যাই। এই যে কি অডিট ম্যাটার্স। হ্যাঁ, এরকম ভাবে কোন জায়গায় প্রেজেন্ট করতে হবে জায়গাটা কিন্তু দেখিয়ে দেওয়া আছে, যে যেটা অডিটর রিপোর্ট শেয়ার করেছে। হ্যাঁ, কি অডিট ম্যাটার্স বেসিস ফর ওপিনিয়ন নিচে। সো এই যে দেখেন রিস্ক এবং আওয়ার রেসপন্স টু দ্য রিস্ক। হ্যাঁ, সো আমি অডিট করার সময় কোন পয়েন্টটা আমার রিস্কি মনে হয়েছে এবং আমি সেটার জন্য কি করেছি। যেমন এই যে লায়াবিলিটিতে তার রিস্ক মনে হয়েছে, সেটা কিভাবে সে রিস্কটা দেখেছে। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এর রিস্ক মনে হয়েছে, সেটা কিভাবে সে রেসপন্স করেছে। মানে অডিটর হিসেবে আমরা কি কি দেখেছি। ভ্যালুয়েশন অফ মেজারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছিল, ওই মানে ট্রেজারি বন্ড বিল ছিল, সেগুলো রিস্কি মনে হয়েছে, সেটা কিভাবে কভার করেছি। ইনভেস্টমেন্ট প্রপার্টি রিস্কি মনে হয়েছে, সেটা কিভাবে কভার করেছে। সো এটা ডিপেন্ড অন যে এক এক প্রতিষ্ঠানের জন্য ক্যাম এক এক রকম হবে। আপনি যেটা আপনার অডিটর হিসেবে ক্যাম্পটা টোটালি আপনার উপরে, যে আমি কোনটাকে রিস্কি মনে করছি এবং আমি কিভাবে ওই রিস্কটাকে রেসপন্স করছি বা সলভ করছি, নাথিং এলস। ওকে, আমার নিজের মতো করে আমি ওপিনিয়ন দেব, আমি এটাকে কিভাবে ট্রিট করলাম এটা আমি বলবো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি কিভাবে রিস্কটাকে মিনিমাইজ করলাম। অ্যাজ আ অডিটর হয় না যে রিস্ক ফিল করেছো তুমি, তাহলে কি অডিট করেছো, কিভাবে তুমি এই রিস্কটাকে হ্যান্ডেল করেছো, মিনিমাইজ করেছো বা অডিট করেছো, জাস্ট এটাই আর। ওকে, সো আর কিছু? এখন আর ম্যাম কিছু না, আবার পরে দেখলে হয়তো যদি কোনো কিছু হয় তখন আবার বলতে পারবো। আপনি তো কোশ্চেন করেন না। আমি যে প্রত্যেক ক্লাসের ফার্স্টেই তো 10 মিনিট রাখি, কোনো কোশ্চেন নাই। আমি তো অনেক হতাশ। ম্যাম অ্যাসেশনের একটা মোমেনা বলেন। অবশ্যই কোশ্চেন আমি পছন্দ করি, কোশ্চেন করা। জি ম্যাম, অ্যাসেশন অ্যাবাউট প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার ম্যাম, এটার একটা পয়েন্ট একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, কোনটা বলেন? জি ম্যাম, পেজ 65, হুম, occurrence and rights and obligation. occurrence and rights and rights. আমি একটু আমার স্লাইডে উঠি। occurrence and rights and obligation. প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার মানে কি? আমি এটা বলছিলাম যে অডিটর হিসেবে আমরা কোনো একটা লাইন আইটেম বা কোনো একটা হেড যখন দেখব, ওইটা যেমন ক্লাসেস অফ ট্রানজাকশন দেখি, তেমন অ্যাকাউন্টিং ব্যালেন্সেরও এই অ্যাসারশন গুলো দেখি, প্লাস প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারটাও দেখি। সো প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে আপনি বলছিলেন অকারেন্স, রাইট বা অব্লিগেশন। ওকে, ধরেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ওকে, সো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে আমি দেখলাম কি কিছু ল্যান্ড কিনেছে। সো ওই ল্যান্ডের কার কাছ থেকে কিনেছে, কবে কিনেছে, বা কত টাকার কিনেছে, বা সেটা রিকগনাইজ কখন করেছে, এই রিলেটেড ইনফরমেশন গুলো আমি যখন নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিব, তখন সেটাকে বলা হচ্ছে অকারেন্স, রাইট এন্ড অব্লিগেশন। অর্থাৎ এটা কি আমার নামে কিনেছি, বা কবে আমার নামে হস্তান্তর হয়েছে, কিংবা কার কাছ থেকে কিনেছি, কিংবা কবে কিনেছি,
কত টাকায় হয়েছে, এই সমস্ত ইনফরমেশন গুলো যখন আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিটর হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, সেখানে তো ফিগার তো থাকছেই, পাশাপাশি ডিটেইল ইনফরমেশন যখন আমার রিটেন আকারে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো এক জায়গায় যখন এগুলো থাকছে, তখন আমি বলছি হ্যাঁ এটার প্রেজেন্টেশন এবং ডিসক্লোজারও ঠিক আছে। না থ্যাংক ইউ ম্যাম। ওকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো পিপি তো আমি দেখছি এটা নন কারেন্ট অ্যাসেটে আছে, তাহলে ক্লাসেস অফ ট্রানজাকশনের ওই জায়গাগুলো আমার দেখতে হবে, ঠিক থাকলে ওকে। ব্যালেন্স দেখতে পাচ্ছি, ব্যালেন্সটার জন্য আমি এই 4টা পয়েন্ট দেখছি, যদি ঠিক থাকে ওকে। এখন দেখবো ব্যালেন্স ঠিক আছে, ক্লাসেস অফ ট্রানজাকশনও ঠিক আছে, ঘটনাটা কিভাবে ঘটেছে সেটাও তো মানে পাবলিক বা যারা দেখছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাদের জানা উচিত, তাহলে প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার থাকা উচিত। তখন আমি পিছনে গিয়ে দেখবো যে অডিটর হিসেবে যে এটা ডিটেলস আর কি আছে, রাইটস এন্ড অব্লিগেশন কার কাছ থেকে কিনেছে, কোম্পানির নামে কিনেছে কিনা, এগুলো এই ইনফরমেশন গুলো তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিয়েছে কিনা, যদি থাকে তাহলে আমি বলবো যে প্রেজেন্টেশন এবং ডিসক্লোজারও ওকে। এভাবে করে প্রত্যেকটা পয়েন্টের এই অ্যাসারশন লেভেল গুলো দেখতে হবে। আর কিছু মনে আরেকটু ভালো করে পড়লেন, তারপর যদি কনফিউশন থাকে আমরা আবার চেক করে নেব। ওকে জি ম্যাম। ওকে, আর কারো কোনো কিছু? ম্যাম স্পেশাল রিপোর্ট অথবা স্পেশাল অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা যদি কোনো ফরম্যাট যদি দেখাতেন আর কি। না ওইভাবে ফরম্যাট যেহেতু আইএসএ তে নেই বা কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই, সো এটা আমি একটা দেখাবো, আপনি বলবেন হ্যাঁ আমি তো এরকম ভাবে আমরা তো ফার্মে দেখি নাই, সো এই জন্যই আমি আগেই ডিসকাস করে দিয়েছি যে ফার্ম টু ফার্ম, আবার এক ফার্মেরই এক কর্নার এক স্যার একভাবে প্রেজেন্ট করছে, আরেক স্যার একভাবে প্রেজেন্ট করছে, এটা বিভিন্ন রকম হতে পারে। তো যার কারণে এটা আপনাদেরকে একটা ফরম্যাট দেখিয়ে মিসগাইড করতে চাচ্ছি না, এক এক ফার্মে এক এক রকম, এক এক পার্টনার এক এক রকম, বাট বেসিক জায়গায় সবাই ঠিক থাকে যে হ্যাঁ কিভাবে কাজটা করেছি, আউটকাম কি, কাকে অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ ওই যে কি বলবো 3 পার্টি সাবজেক্ট ম্যাটার সুইটেবল ক্রাইটেরিয়া সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স এবং রিপোর্ট রিটেন রিপোর্ট, এই জিনিসগুলো মানে কি এলিমেন্টস গুলো যেন ঠিক থাকে। এছাড়া আর কোনো ফরম্যাট নেই যেভাবে প্রেজেন্ট করতে ম্যাম ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, মমিনা? ম্যাটার্স এর ওপিনিয়নের ক্ষেত্রে যদি ম্যাম 50% হয় ম্যাটার্স বা ইনভেন্টরি আর আদার্স 50% হয়, তখন আমরা কি ওপিনিয়ন দিব? না 50% হলে তো স্টিল এটা ম্যাটেরিয়াল এবং পারভাসিভ, ম্যাটেরিয়াল এবং পারভাসিভ একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টে 50% আসলে এটা হয় কি জাজমেন্টের ইস্যু মোমেন্ট, মানে আপনি কোনটাকে ম্যাটেরিয়াল এবং পারভাসিভ ধরছেন, কোনটাকে শুধু ম্যাটেরিয়াল ধরছেন। আপনি যদি মনে করেন মানে 40% শুধু দেখতে পারলেন, মানে 40% দেখতে পারলেন না, 60% দেখতে পারলেন, এটাকে আপনি আপনার জাজমেন্টে যদি মনে করেন আপনি এটাকে কোয়ালিফাইড ওপিনিয়নে দিবেন, হতে পারে, এটা নিয়ে কোনো কেউ তর্ক করবে না যে মোমেনা তুমি এটাকে কোয়ালিফাইড কেন দিলে, কেন ডিসক্লেইমার দিলে না, অথবা কেন অ্যাডভার্স দিলে না, যদি জিনিসটা একেবারে খুব ক্লোজ হয় যে ম্যাটেরিয়াল নাকি ম্যাটেরিয়াল পারভাসিভ। ওকে, এরকম যদি কোনো ক্লোজ মানে কি বলবো পার্সেন্টেজ হয়, ইউ ক্যান গো ফর কোয়ালিফাইড অর ইউ ক্যান গো ফর ডিসক্লেমার, আপনার এইটা হচ্ছে প্রপারলি জাজমেন্টের ইস্যু। বাট একটু বেশি যখন ডিফারেন্স, ওই জন্য আমি বেশি দেখালাম 60% আর 20% দেখালাম, যে অনেক বেশি যদি হয়ে থাকে তখন ডেফিনেটলি ডিসক্লেমার, অনেক বেশি যদি ডিসএগ্রিমেন্ট হয় তাহলে ডেফিনেটলি ওটা অ্যাডভার্স, আর যদি মোটামুটি রিজনেবল হয় তাহলে কোয়ালিফাইড। ওকে ওকে, আর কিছু কি যদি অনুমতি দেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে। ম্যাম আমাদের সেকেন্ড ক্লাস পর্যন্ত সাইনোপসিস গুলো আপনি দিয়েছিলেন, তারপরে থার্ড ফোর্থ ফিফথ ক্লাস সাইনোপসিস গুলো কেন আমি তো প্রত্যেকদিন সিনোপসিস দিয়ে দেই। আমাদের আইডিতে তো আসে না এগুলি। এই আমরা তো পাচ্ছি না ম্যাম। আপনার সিনোপসিস পাননি? ম্যাম আমি পাইনি আপনার ক্লাসে সিনোপসিস, পাইনি ম্যাম, শুধু প্রথম আর দ্বিতীয় সেকেন্ড ক্লাসে ক্লাস পেয়েছিলাম। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড পর্যন্ত পাওয়া গেছে। ক্যাপ্টেনরা কই? ক্যাপ্টেন দিদারুল কই? ম্যাম কি বলে এরা?
এই যে এখন চ্যাপ্টার 4 দিলাম, চ্যাপ্টার 3 তো আমি লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছি না আপনাদেরকে? ম্যাম আমরা পাইনি ম্যাম। দিদারুল আপনি পেয়েছেন? এই যে চ্যাট বক্সেই তো আমি ফাইল দিয়ে দিয়েছি। এখন দেখেন তো চ্যাপ্টার 4টা পেয়েছেন কিনা। চ্যাপ্টার 4 আপনার আসছে ম্যাম। তাহলে একজন পেলেই তো হলো, এটা তো সবাই দেখার কথা। আমি এভরিওয়ান দিয়ে দেই, যদি না পান যে পেয়েছেন সে হচ্ছে কি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, তাহলেই তো হলো। এটা তো দেওয়ার কথা। আমি তো প্রত্যেকবারই ক্যাপ্টেনদেরকে বলি এই কথা যে আপনারা এখানে দিলেও হয়তো কেউ কেউ দেখে না, বা দেখার কথা হয়তো কেউ মিস করে, তো এটা আপনারা হচ্ছে গিয়ে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। কোন চ্যাপ্টার পাননি? চ্যাপ্টার 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি। চ্যাপ্টার 3 পাইনি ম্যাম, আর আমার 5 3 লাগবে। পাইনি, মানে 4 পর্যন্ত হ্যাঁ? পেয়েছি। চ্যাপ্টার 3 আর 5। 5 তো আমি পড়াইনি, আমি 5 কেন দিব? 3 4 3 দিয়ে দিচ্ছি আবারও, 4 আজকে দিলাম। আজকে যেহেতু শেষ হয়েছে আজকে দিব, ঠিক আছে? যেদিন জি শেষ ম্যাম। হবে আর আপনাকে হচ্ছে অনেক ম্যাম এই যে আজকে যে ফরম্যাট গুলো দেখিয়েছেন ম্যাম, ওইগুলো কি না দেওয়া না, যাবে? ওইটা দেয়া যাবে না, ওইটা মিসগাইড হয়ে যাবে না। ওইটা একটা বই থেকে দেখিয়েছে। পুরো বইটা দিয়ে দিলে না আপনি ঠিকমতো খুঁজে পাবেন, না হচ্ছে আপনারা ঠিকমতো দেখতে। এটা আপনারা হয় কি ওয়েবসাইটে যদি লিখেন ফরম্যাট অফ অ্যাডভার্স ওপিনিয়ন রিপোর্ট পেয়ে যাবেন, ফরম্যাট অফ ডিসক্লেমার অফ ওপিনিয়ন পেয়ে যাবেন, জি ঠিক ম্যাম। আছে? জি ওভাবে ম্যাম, খুঁজে ঠিক নিন। আছে। তো 3 4 কিন্তু দিয়ে দিয়েছি, এখন পেয়েছেন? জি ম্যাম, 3 আসছে। ওকে। সো কোনো কিছু মিস হলে যারা ক্যাপ্টেন আছেন ওনারা একটু টেক কেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন ওগুলো যায়, ঠিক আছে? আমি আজকের জন্য একটু ক্লোজ করি। ওই যে 8:30 বেজেই গেল প্রায়, আসলে আর 4 মিনিটের জন্য এক্সট্রা আনফেয়ার অ্যাডভান্টেজ নিতে চাই। বলেন 4 মিনিট আর কি। আমার গেস্ট এসে বসে আছে অলরেডি। আর কারো কোনো কোশ্চেন? জি না ম্যাম, আজকে আর কোনো কোশ্চেন নেই। চলে যান ম্যাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10 শুরু করব। ওকে, 5 6 7 8 জি 9 ম্যাম, ভালো থাকবেন। 10টা নিব। আর কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি করবেন। ওকে, ফার্স্টে ম্যাম আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে ওকে। আসসালামু আলাইকুম।